উনি ঘটনা বলা শুরু করেন। তো চলুন ঘটনায় চলে যাই। তো এই যে বারেক নানা ছোটবেলা থেকে বেশ সাহসী, আর রবিউল ভাই জানিয়েছেন উনি নিজেও নানার সাহস দেখেছেন বিভিন্ন সময় আর কি। ছোটবেলাতে উনি দেখেছেন নানা প্রায়ই সারা রাত মাছ ধরতেন। যদি ওনারা জিজ্ঞেস করতেন যে নানা আপনি ভয় পান না, তখন নানা হেসে বলতেন আরে কিসের ভয়, এসব জিনভূতকে আমি ভয় পাই না। তো এমন সাহসী মানুষকেই একবার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। সালটা 1975-76 এরকম হবে আর কি। নানা তো তখন যুবক, লেখাপড়া খুব একটি করেননি, বাবার সাথে কৃষিকাজ করতেন, সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। তখনকার দিনে নানার একটা নেশা ছিল রাতের বেলা বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া এবং পাতার বিড়ি খেলা। সে সময় পাতার বিড়ি খুব জনপ্রিয় ছিল, কয়েকজন মিলে বসে পয়সা ঘুরিয়ে নাকি এটা খেলতো। প্রায় প্রতি রাতেই নানা বন্ধুদের সাথে এভাবে বসে পাতার বিড়ি খেলতেন। একদিন সন্ধ্যার পর নানা বন্ধুদের নিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বিলের পাশে একটা ঢিবিতে বসে পাতার বিড়ি খেলতে লেগে গেলেন। সেখানে পৌঁছানোর রাস্তা ছিল এমন, প্রথমে নানাদের বাড়ি, তারপর একটি খাল, খালের পাশে বড় একটি পুরনো জাম গাছ, এরপর জঙ্গল এবং বিলের পাশ ধরে মেঠো পথ। সেই মেঠো পথ ধরে কিছুক্ষণ হাঁটলেই ওই ঢিবিতে পৌঁছানো যেত। নানা বলেছিলেন এখন তো আর সেখানে তেমন গাছপালা নেই, কিন্তু তখন অনেক বিশাল বিশাল গাছ ছিল, পুরো জায়গাটাই ছিল ভৌতিক পরিবেশের মতো একদম। এখন তো মানুষ গাছপালা কেটে বাড়িঘর বানিয়ে ফেলেছে, সেই ভয়ের আবহ এখন আর সেভাবে নেই। তো ওই রাতে ছিল পূর্ণিমার রাত, চারপাশ চাঁদের আলোয় আলোকিত। নানা আর তার বন্ধুরা আড্ডা দিতে দিতে কখন যে রাত শেষ হতে চলেছিল সেটা তো নানা বুঝতেই পারেননি। সারা রাত সেখানে আড্ডা দিলেন, হাসলেন, গল্প করলেন, পাতার বিড়ি খেললেন। একটা সময় সবাই বাড়িতে যাবার জন্য উদগ্রীব হয়ে গেলেন। শেষ রাতে সবাই যে যার বাড়ির পথে রওনা দিয়ে দিল। নানা এতটাই খেলায় মগ্ন ছিল যে ভেবেছিলেন রাত পেরিয়ে হয়তো বা সকাল হয়ে গেছে। তিনি একাই নিজের বাড়ির দিকে একটা পর্যায়ে হাঁটা শুরু করলেন। নানা গান গাইতে গাইতে আনন্দে হাঁটছিলেন। ঢিবি পেরিয়ে বিলের পাশের মেঠো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন খালের কাছে পৌঁছালেন, হঠাৎ করে নানা চোখ যায় বয়স্ক পুরনো একটা জাম গাছের দিকে। নানা দেখতে পান সেই গাছের উপর দাঁড়িয়ে আছে বিশাল দৈত্যাকৃতির এক অবয়ব। তার দুই পা জাম গাছের ডালে, কিন্তু মাথা প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে। দুইটা হাত এতটাই লম্বা দেখাচ্ছিল যে গ্রামের শেষ মাথা থেকেও সে যে কোনো কিছু খুব সহজেই ধরে ফেলতে পারবে। এত লম্বা যে মনে হচ্ছিল যে নানা যতই দৌড়ে পালান না কেন, এই জিনিসটা হাত বাড়িয়েই নানাকে খপ করে ধরে ফেলতে পারবে। এটা দেখে নানা তো বেশ ভয় পেয়ে গিয়েছেন। বেশ ভয় পেয়ে গিয়ে এখন কি করবেন সেই মুহূর্তে বুঝে উঠতে পারছিলেন না। একটু আগে নানার কাছে মনে হয়েছে সকাল হয়ে গেছে, এখন চারপাশে তাকিয়ে বুঝতে পারলেন এখনও রাত শেষ হয়নি। নানা ভয়ে থমকে দাঁড়িয়ে রইলেন। মাথায় এখন কোনো কিছু কাজ করছে না। নানার লুঙ্গিতে গোজা ছিল পাতার বিড়ি এবং ম্যাচ লাইট, কিন্তু তখন যে একটা বিড়ি ধরাবেন সেটাও নানা ভুলে গিয়েছিলেন। একবার ভেবেছিলেন পেছনে ঘুরে দিবেন ভো দৌড়, কিন্তু পেছনের দৌড়ে কোথায় পালাবেন? এত বড় দৈত্যাকৃতির অবয়ব খুব সহজেই সে যতই দূরে যাক না কেন ধরে ফেলবে, এটা ভেবে সে আর পেছনে দৌড় দিলেন না। কী যেন একটা ভাবতে ভাবতে ওই জায়গাতেই বসে পড়লেন। নানা অনুভব করলেন মাথার উপরে যেন কিছু একটা ঘুরছে, কিন্তু এতটাই ভয় তিনি পেয়েছেন যে উপরের দিকে তাকিয়ে যে উনি দেখবেন যে কী ঘুরছে এবং ঘোড়ার একটা শব্দ হচ্ছিল, সেটা কিসের শব্দ, এই সাহসটা উনি তখন করতে পারলেন না। নানা এরপর অনুভব করলেন একটা শক্ত হাত নানার মাথার চুল ধরে টানতে শুরু করেছে। এত জোরে টানছিল যে মনে হচ্ছে মাথার সব চুল ছিঁড়ে যাবে। ব্যথায় তিনি অজ্ঞান হওয়ার মতো অবস্থা। চুল ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু কোনো লাভ হলো না। সেই অবয়বটা নানার মাথার চুল টেনেই যাচ্ছিল। সেই মুহূর্তে দূরের এক বাড়ি থেকে এক ব্যক্তির কাশির শব্দ ভেসে এলো। কাশির শব্দ শুনে নানা সেই ব্যক্তিকে চিনতে পারলেন। সেই ব্যক্তি ছিল নানার বংশেরই লোক, কিন্তু নানা যে তখন তাকে ডাক দেবেন সেই শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছিলেন। নানা ভেবেছিলেন মানুষের শব্দ শুনে এবার হয়তো বা ছেড়ে দেবে, কিন্তু না, সেই অবয়বটা তখনও চুল টানা থামালো না। এভাবেই আরও বেশ খানিকটা সময় চলে গেল। কিছুক্ষণ পর কিছুটা দূরে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদ থেকে ফজরের আজান শোনা গেল। যদিও তখন মসজিদে মাইক ছিল না, বাড়িঘর কম আর ভোর থাকায়
তখন দূর থেকেও আজানের ধ্বনি স্পষ্টই শোনা গিয়েছিল। আজানের সাথে সাথেই মাথার চুল ধরে টানা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। নানা যেন হাফ ছেড়ে বাঁচলেন। চারপাশে তাকিয়ে তিনি তখন আর ওই অবয়বটিকে দেখতে পাচ্ছিলেন না। নানা তখন সাথে সাথে সেখান থেকে দৌড় শুরু করলেন এবং দৌড়ে খাল পেরিয়ে বাড়িতে চলে এলেন। পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। নানা যদিও ভয় পেয়েছিলেন, কিন্তু বাড়িতে এসে কাউকে ডাকাডাকি করবেন এরকমটা উনি করেন নাই, আর অজ্ঞান হয়ে যাবেন বাড়িতে এসে, এটাও হয়নি। বাড়িতে আসার পর নানার ভয় যেন কেটে গিয়েছিল। রাস্তায় যে এত কিছু হয়েছে সেই ভয় নানার মন থেকে দিব্যি চলে গিয়েছিল। তিনি কুয়া থেকে পানি তুলে হাত মুখ ধুয়ে খাবার ঘরে ঢুকে মাছের তরকারি দিয়ে ভাত খেলেন। তখন কিন্তু ফজরের পর সকাল হয়ে গেছে। নানা যখন ভাত খেতে বসলেন তখন নানার বাবা ঘুম থেকে উঠে মসজিদে চলে গিয়েছিলেন। নানা যে খেতে বসেছেন তিনি হয়তো বা বিষয়টা খেয়াল করেননি। নানাও খুব চুপ ইশারে খেতে বসেছিল যেন কেউ টের না পায়, কারণ সারা রাত বাড়িতে নেই। এরা যদি জানতে পারে বাড়ির লোকজন, তাহলে তো এমনিতেই অনেক বকাঝকা খেতে হবে। খাওয়া শেষে নানা ভাবলেন পুকুর পাড়ে গিয়ে একটা বিড়ি খেয়ে তারপর এসে ঘুমাবেন। নানাদের ঘরের পাশেই পুকুর রয়েছে। পুকুর পাড়ে গিয়ে একটি বিড়ি ধরালেন। তখন মনে হচ্ছিল সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, বাইরে তখন বেশ সকাল। বিড়ি খাবার এক পর্যায়ে হঠাৎ নানা শুকনো কাশি উঠল। এরপর উনি কফ ফেললেন, কিন্তু তখন উনি কফের দিকে লক্ষ্য করে দেখতে পেলেন যে এটা পুরোটাই রক্ত, তাজা রক্ত। উনি যতবার কাশি দিলেন প্রতিবারই শুধু মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল। সেই সাথে মাথায় অসহ্য ব্যথা শুরু হয়ে গেল। না তখন কি করবেন কিছু বুঝে উঠতে পারলেন না। তারপর ভাবলেন বিষয়টা পরিবারকে জানানো দরকার। ভয়ে দ্রুত গিয়ে ওনার মাকে ঘুম থেকে জাগালেন। আর নানার বাবা ইতোমধ্যে মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছেন। বাড়িতে এসে উনি দেখলেন যে এই অবস্থা। নানা তো ওনার মা বাবা দুজনকে ঘটনা বলেছেন। শুনে নানার বাবা তো বেশ বকাঝকা করলেন। উনি বললেন সারা রাত বাইরে কাটাইলি, আবার এসে মাছ দিয়ে ভাত খেলি, ভয় পেয়ে এসে এভাবে মাছ মাংস দিয়ে ভাত খেতে হয়? গোসলও যদি করতি তারপরও খেতি, তাও একটা কথা ছিল। এই জন্যই তো তোর এই অবস্থা। এদিকে নানার অবস্থা কিন্তু ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। কি আর করা, নানার বাবা আর বকাঝকা না করে উনি তাড়াহুড়ো করে পাশের গ্রামের এক নাম করা কবিরাজকে নিয়ে আসতে গেলেন। কবিরাজকে বাড়িতে নিয়ে আসতে আসতে প্রায় ঘন্টাখানেক লেগে গিয়েছিল। এই সময়ের মধ্যে নানার অবস্থা আরও খারাপ পর্যায়ে চলে যায়। তাজা রক্ত গলা থেকে ক্রমাগত বের হওয়া শুরু হচ্ছে, আর এক উদ্ভট গন্ধ ওনার শরীর থেকে বের হচ্ছিল। নানার বাবা কবিরাজকে সাথে নিয়ে বাড়িতে এলেন। কবিরাজ এসে নানাকে দেখলেন। তখন কবিরাজ বলেন, হায় হায়, এই ছেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে। মারাত্মক এক জিনের প্রভাব পড়েছে এর উপর। এখনই এর চিকিৎসা শুরু করতে হবে, নতুবা আমার দ্বারা কিছুই করা সম্ভব হবে না। তারপর নানার কাছ থেকে সব ঘটনা শুনতে চাইলেন। নানা সব কিছু খুলে বললেন বিস্তারিত। সব কিছু শুনে কবিরাজ ঝাড়ফুঁক শুরু করলেন। কবিরাজ যখন ঝাড়ফুঁক শুরু করলেন তখন আশ্চর্য রকমভাবে নানার শরীর থেকে এক ধরনের পিচ্ছিল ফেনার মতো আষ্টে জিনিস বের হতে লাগলো, যা গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছিল। প্রচণ্ড দুর্গন্ধ ছিল সেই ফেনাগুলো। অনেকক্ষণ ধরে ঝাড়ফুঁক চলার পর যখন শরীর থেকে ফেনা বের হওয়া বন্ধ হয়ে গেল তখন কবিরাজ ঝাড়ফুঁক করা থামালেন। ঝাড়ফুঁক চলাকালে নানা অজ্ঞানের মতো হয়েছিলেন। নানার সাথে কি হচ্ছে সেটা তিনি শুধু অনুভব করতে পারছিলেন, এছাড়া তেমন কিছু বুঝতে পারছিলেন না। শুধু নাকি তার মনে হচ্ছিল কেউ যেন ওনাকে খুব মারধর করছে। নানা বেশ দুর্বল হয়ে মাটিতে শুয়েছিলেন। কবিরাজ কিছু পানি পড়া এবং ওষুধ দিয়ে নানার বাবাকে বললেন, আজকে যেটা রাস্তায় তোমার ছেলেকে আটকে ছিল সেটা পিশাচ শ্রেণীর এক শক্তিশালী জিন। এই খালপাড়েই তার বসবাস। মধ্যরাতে মূলত এই পিশাচটি তোমার ছেলের উপরে নজর দিয়েছিল। এরপরই সে যখন দেখলো বাড়িতে ফিরছে তখন তাকে মেরে ফেলার জন্য ওই জিনটা রাস্তায় দাঁড়িয়ে যায়। তোমার ছেলে অনেক দেরিতে ফিরেছে, একদম ফজরের আজানের আগ মুহূর্তে, যার কারণে ওর শক্তিটাও দুর্বল হয়ে গিয়েছিল। এরপর সে তার চুল ধরে টানাটানি করছিল। সে চেষ্টা করছিল কোনোভাবে ঘাটটা ভেঙে ফেলতে, কিন্তু তোমার ছেলে তো পুরোপুরি সাহস হারায় নাই আল্লাহর রহমতে, যার ফলে ওই পিশাচটা কোনোভাবেই তোমার ছেলেকে সেভাবে আয়ত্তে নিতে পারছিল না। আর ফজর আজান হয়ে যাওয়ায় তখন ফজর আজানের সময়ও হয়ে গিয়েছিল, এই জন্য সে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। তবে
এই পিশাচটা অদৃশ্য হয়ে গেছে ঠিকই, কিন্তু তোমার ছেলের সাথে যেটা করে দিয়েছিল এটা যদি এভাবে থেকে যেত, তোমার ছেলে কয়েকদিনের মধ্যেই মারা যেত। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে পরবর্তীতে তোমার ছেলেকে যদি পায় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি করবে। আর তোমার ছেলে বাড়িতে এসেই মাছ দিয়ে ভাত খেয়েছে, যার ফলে এই পিশাচের তৈরি করা প্রভাবটা এর শরীরে খুব ভালো মতো কাজ করেছে। তা না হলে কিন্তু এতটা কাজ করতো না। যাক, আল্লাহর রহমতে চিকিৎসা করা গিয়েছে, এটাই শুকরিয়া। ঠিক মতো চিকিৎসা করাতে না পারলে এতক্ষণে হয়তোবা সে দুনিয়া থেকে বিদায় নিত। এ কথা বলার পর কবিরাজ খুব কড়াভাবে সাবধান করে দিয়ে গেলেন যে সে যেন আর রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা না করে। জিনটা এখনকার মতো চলে গিয়েছে, যে কোনো সময় তার উপর আবার আক্রমণ করবে, আর এইবার যদি একবার মুখোমুখি হয়ে যায় নানাকে মেরেই ফেলবে, অতএব সাবধান। এরপর কবিরাজ বেশ কিছু তদবির দিয়েছিলেন যাতে করে নানার শরীর থেকে সেই জিনের প্রভাব পুরোপুরি কেটে যায়। আর এরপর কবিরাজকে নানার বাবা কিছু পারিশ্রমিক দিয়ে দিয়েছিলেন, কবিরাজ চলে যান। নানা কয়েকদিন মোটামুটি অসুস্থ ছিলেন, ভয় পেয়েছিলেন তো অসুস্থ ছিলেন, তাছাড়া ওনার শরীর থেকে গলা দিয়ে অনেক রক্ত বের হয়ে গিয়েছিল, এই কারণে উনি অসুস্থ ছিলেন। আল্লাহর রহমতে এরপর উনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তো এরপরের যে ঘটনাটা, এই ঘটনাটা এই জায়গারই এটা ঘটেছে নানার চাচির সাথে, যেটা নানা বলেছিলেন রবিউল ভাইকে। এটা একটা মর্মান্তিক ঘটনা। নানার বাবা আর চাচা একজন, অর্থাৎ নানার বাবারা দুই ভাই। নানার বাবা ছিলেন ছোট, নানার চাচা বিয়ে করেছেন অনেক বছর হলেও তখন তাদের শুধু একটি কন্যা সন্তান ছিল। এই ঘটনার, অর্থাৎ এই যে আমরা মাত্র যে ঘটনাটি শেয়ার করলাম, এই ঘটনার মাত্র কয়েক মাস আগে তাদের আরেকটি পুত্র সন্তান হয়। নানার সাথে এই ঘটে যাওয়া ঘটনার কিছুদিন পর নানার চাচি একদিন দুপুরে বাড়ি থেকে এই খালপাড়ের এই জাম গাছটার নিচে যায়, যেই জাম গাছে নানা একটা বিশাল অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন আর কি। তো এই জাম গাছের নিচে গিয়েছে গাছ থেকে কিছু শুকনো পাতা কুড়াতে। ওই দিকের মহিলারা নাকি জঙ্গলের চারপাশ থেকে পাতা কুড়িয়ে এনে রান্না করত, এখনও অনেকেই করে। তখন নানির সন্তান হয়েছে 4 মাস বা 3.5 মাস এরকম একটা সময় আর কি। বাচ্চাকে বাড়িতে রেখে গিয়েছিল, পরিবারের কোনো একজনের কাছে দিয়ে বলে গিয়েছিল যে বেশিক্ষণ লাগবে না, সে শুধু কিছু শুকনো পাতা ঝাড়ু দিয়ে তুলে নিয়ে আসবে, খুব অল্প সময়ের মধ্যে সে চলে আসবে, এমনটাই বলে গিয়েছিল। চাচি যখন সেখানে যায় পাতা কুড়াতে লাগলো, এরপরে হঠাৎ করে এক পর্যায়ে চাচির মনে হলো কিছু একটা চাচিকে জোরে আছাড় মেরেছে মাটিতে। মাটিতে আছাড় খাবার সাথে সাথে চাচির কথা বলা বন্ধ হয়ে যায় আর শরীর অবশ হয়ে যায়। সেখান থেকে যে উঠে দাঁড়াবে সে শক্তিটুকু শরীরে আর অবশিষ্ট থাকে না, সেখানেই পড়ে থাকে অনেকক্ষণ। এদিকে চাচির যেই সন্তানটা হয়েছে, পুত্র সন্তান, সে তো বেশ কান্নাকাটি করছে। যার কাছে দিয়ে গিয়েছিল সে দেখছে যে কী ব্যাপার, এতক্ষণ হলো আসে না। তখন সে চিন্তা করলো কাউকে বলবে যে বাচ্চার মা তো ওইদিকে গিয়েছে, একটু দেখে আসতে, সে এখনও আসছে না কেন, বাচ্চা তো খুব কান্নাকাটি করছে, তার ক্ষুধা লেগেছে। তখন একজন লোক ওই দিকে যায় চাচিকে খোঁজার জন্য, গিয়ে দেখে ওই জাম গাছের কাছে চাচি মাটিতে পড়ে আছে, ফ্যাল করে শুধু তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, কিন্তু কোনো কথা বলতে পারছে না, শরীরটাও নাড়াতে পারছে না। সে তো তখন চিৎকার চেঁচামেচি শুরু করে, অন্যান্য লোকজন সেখানে চলে আসে, ধরাধরি করে চাচিকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই বুঝতে পারে জায়গাটা বেশি ভালো না, এই জায়গাতে এমন সমস্যা হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কিছু না, এটা জিন ঘটিত সমস্যা নিশ্চয়ই। বাড়ি থেকে তখন সেই পাশের গ্রামের কবিরাজকে আনার জন্য লোক পাঠানো হয়, যিনি এই নানার চিকিৎসা করেছিলেন। সেই কবিরাজ বাড়িতে আসে, আসার পর ঘরের ভিতরে ঢোকে, চাচিকে বেশ কিছুক্ষণ দেখার পর দ্রুত ভয়ে এবং আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। কোনো চিকিৎসা না করেই উনি চলে যেতে উদ্যত হলে সবাই জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কেন? তখন উনি বলেন যে এই রোগীর চিকিৎসা করা আমার পক্ষে আর সম্ভব না, এই রোগীর চিকিৎসা আমি কেন, কেউই করতে পারবে না। তখন ওই কবিরাজ বললেন যে উনি তার পোষ্য জিনের মাধ্যমে জানতে পেরেছেন যে চাচিকে এমন এক ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন আক্রমণ করেছে যে খুব শক্তিশালী প্রকৃতির। এই জিনটা সেই জিনটা না যেটা এই যে রবিউল ভাইকে আক্রমণ করেছিল, এটা অন্য আর একটা জিন। আর এই কবিরাজের পোষ্য জিনেরা চাচির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে এই বিষয়টা খুলে বলে, কারণ চাচির তো জবান বন্ধ হয়ে গেছে, উনি তো কথা বলতে পারছেন না।
যার কারণে জিনেদের মাধ্যমে এই তথ্যটা জানা গিয়েছে। ওই জিনটা চাচিকে আক্রমণ করার সাথে সাথেই নাকি চাচির শরীর সব কিছু নষ্ট করে দিয়েছে। আর কবিরাজ এটা বললেন যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ওই কবিরাজ যত অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার আলোকে কবিরাজ বলেন যে এই রোগীরা 11 দিন নয়তো 21 দিনের মাথায় নির্দিষ্ট একটা সময়ে নাকি মারা যায়। উনি বললেন আমার পক্ষে আর কিছুই করা সম্ভব না, আল্লাহ চান তো সুস্থ হয়ে যেতে পারেন, তবে ঝাড়ফুঁক করে আর কোনো লাভ হবে না। কবিরাজ নিজেও মন খারাপ করে বাড়ি থেকে চলে যান। এদিকে কবিরাজের এসব কথা শুনে বাড়ির সবাই তো বেশ আতঙ্কিত হয়ে যায়। এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল? এদিকে মাত্র 3-4 মাসের বাচ্চা আছে, এই বাচ্চাটার কি হবে? এরপরেও পরিবারের সবাই চাচিকে বাঁচানোর জন্য মেডিকেল ট্রিটমেন্ট করায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। 11 দিনের মাথায় চাচি দুনিয়া থেকে বিদায় নেন। এই 11 দিনের ভেতরে উনি কোনো কথা বলতে পারেননি, পুরো শরীর প্যারালাইজড ছিল। মাঝে মাঝে বাচ্চাটার দিকে শুধু ফ্যালফ্যাল করে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতো, আর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরত। ওনার মৃত্যুর পর পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে। পরবর্তীতে ওই সন্তানকে এই রবিউল ভাইয়ের নানার মা নিজের বুকের দুধ পান করিয়ে নিজের সন্তানের মতোই লালন পালন করেছেন। তখন নানার মায়ের 1 মাস বয়সী সন্তান ছিল। নানার চাচি মৃত্যুবরণ করার কয়েক বছর পরেই নিজের স্ত্রীর শোকে নানার চাচাও দুনিয়া থেকে বিদায় নেন। এখন সন্তানরা তো এতিম হয়ে গেল। নানার বাবা ওনার ভাইয়ের সন্তানদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, বড় করেছেন। নানার এবং নানার ভাইয়ের কিন্তু অনেক সহায় সম্পত্তি ছিল। নানার বাবা কিন্তু একজন সৎ নামাজি ব্যক্তি ছিলেন। ওনার ভাতিজা বড় হবার পর ওনার ভাতিজা এবং ভাতিজি 2 সন্তান ছিল, তো তাদের সমস্ত প্রাপ্য অর্থাৎ তাদের প্রাপ্য যত সম্পত্তি ছিল সব কিছু বুঝিয়ে দেন। এমনকি উনি এটাও করেছেন, সেটা হচ্ছে যে তাদেরকে ডেকে বলেছেন যে এই দেখো, এই সম্পত্তির মধ্যে তোমাদের অর্ধেক ভাগ, আমার অর্ধেক ভাগ, যেই অংশটা তোমাদের পছন্দ সেটা তোমরা গ্রহণ করো, তোমাদের পছন্দ হবার পর বাকি অংশটা আমি নেব, আমার সন্তানরা ভাগ বাটোয়ারা করে নেবে। কারণ নানার বাবা উনি খুবই পরহেজগার মানুষ ছিলেন। উনি চিন্তা করতেন যে আমার এই এতিম ভাতিজি ভাতিজা এদেরকে কোনো কারণে যদি আমি বঞ্চিত করি, কোনোভাবে ওরা যদি মনে করে যে আমার মা বাবা জীবিত নাই, আমাদেরকে এই ভালো জিনিসটা হয়তোবা চাচা দিতে পারতেন, দিলেন না, তাহলে আল্লাহর কাছে উনি কী জবাব দিবেন? উনি এই চিন্তা করে সম্পত্তির যতটুকু অংশ তারা পায় এগুলো তাদেরকে বলে দিয়েছেন, এবং বলে দিয়েছেন তোমরা কোনটা নিবা, কোন অংশটা তোমাদের ভালো লাগে সেটাই নাও। এভাবে উনি বন্টন করেছিলেন। শুধু তাই না, এই ভাতিজা ভাতিজি তারা কিন্তু ছোটোবেলা থেকেই একটা ফ্যাসিলিটিস পেত, বিশেষ করে তাদের মা বাবা মারা যাওয়ার পর। সেটা হলো যে এই রবিউল ভাইয়ের নানার বাবা উনি সম্পত্তিগুলো থেকে যে আয় হতো, এই আয়ের অর্ধেক অংশ কিন্তু তার এতিম ভাতিজা ভাতিজিদের জন্য আলাদা করে রেখে দিতেন, জমা করতেন। আর বাকি অংশটা এটা তো ওনার হক, এটা উনি রাখতেন। এইভাবে কিন্তু উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন সম্পত্তি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে কোনোভাবে যেন তার এতিম ভাতিজা ভাতিজি বঞ্চিত না হয়। প্রিয় লিসেনার্স, উনি জীবিত নাই, এখন অনেক আগে মারা গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। এই ঘটনার মধ্যে কিন্তু আমরা ভয়ের বিষয়গুলো তো আমরা জানলামই, একটা খুব ভালো মেসেজ আমাদের জন্য রয়েছে। তা হচ্ছে বর্তমান যেমন আমরা দেখি, আমি এই ঘটনা আলোকে না বিভিন্ন সময় বলেছি, বিশেষ করে আমি আমাদের ফরিদপুর অঞ্চল, আমার বাড়ি যেহেতু রাজবাড়ি, আমার দাদা বাড়ি ফরিদপুরে, আমাদের ওই অঞ্চলে এখনও মুরব্বীদের মুখে শুনি যে মেয়েদেরকে নাকি কোনো সম্পত্তি দিতে হয় না। মানে তারা একটা রেওয়াজ তৈরি করে নিয়েছেন যে মেয়েদেরকে কোনো সম্পত্তি দিতে হয় না। একটা মেয়ে, নিজের ঔরসজাত মেয়ে,
তাকে সম্পত্তি দিতে হয় না, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু মেয়েরা কতটুকু সম্পত্তি পাবে এই বন্টন করে দিয়েছেন। ওই মেয়ে যদি মারা যায় তাহলে তার সন্তানাদিরা সম্পত্তি পাবে, এটা কি আমরা কখনো আশা করতে পারি? নিশ্চয়ই না। মেয়ে তো দূরের কথা, পুরুষ সদস্য যদি মারা যায় তাহলে কি তাদেরকে সম্পত্তি, বিশেষ করে পুরুষ সদস্যদের সন্তানাদির মধ্যে কি এই সম্পত্তিগুলো, তাদের হকগুলো কি যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়? এটা কিন্তু খুবই কম দেওয়া হয়, ঠিকমতো বুঝিয়ে দেওয়া হয় না। মেয়েদের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমরা দেখি 3 বার তাদের হক নষ্ট করা হয়। প্রথমত, সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে দেরিতে দেওয়া হয়, দীর্ঘদিন ভাইয়েরা সেটা নিজেদের দখলে রেখে সেটা খেতে থাকে। এরপর যখন বুঝিয়ে দেওয়ার সময় হয়, সবচাইতে খারাপ জায়গাটা ডোবা, নালা, খানা খন্দক, যেখানে ফসল হয় না এমন জমি, এই জায়গাগুলো অধিকাংশ ক্ষেত্রে, সবসময় না, অধিকাংশ ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হয়। এরপর যখন এই জায়গাগুলো নিয়ে তারা কোনো কাজ করতে পারে না, একটা সময় তারা ভাইদের কাছে বিক্রি করার একটা প্রস্তাব দেন, কারণ তারা ছাড়া তো, অর্থাৎ ভাইরা ছাড়া তো এই জায়গা কেউ কিনবে না। কেনার ক্ষেত্রে নামমাত্র একটা মূল্য ধরিয়ে দেওয়া হয়। এইভাবে 3 বার তাদেরকে বঞ্চিত করা হয়। অথচ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন কিভাবে বন্টিত হবে পুরুষ এবং নারীদের মধ্যে। আর যারা এভাবে হক মারবেন, আমি অনেককেই দেখি, আমার দেখা অনেকেই আছে যারা হজ করে এসেছেন, বিশাল বড় বুজুর্গ ব্যক্তি, এমনকি আলেমদের মধ্যে আমি এমনটা দেখেছি যে সম্পত্তি এভাবে মেরে দিয়ে অনেক বুজুর্গ সেজে বসে আছেন। আমি এগুলো দেখে খুব অবাক হই যে আসলে এই যে বোনেদের হক মেরে দেয়া, এতিম ভাতিজা ভাতিজিদের হক মেরে দেয়া, এগুলো করে এই যে ইবাদত বন্দেগী করা হচ্ছে, আল্লাহর কাছে কতটুকু কবুল হচ্ছে? হ্যাঁ, ফরজ ইবাদত সে তার মতো করে কবুল করবে, কিন্তু আল্লাহ ভালো জানেন যেটা আসলে কিভাবে কবুল করবেন। আমি রবিউল ভাইয়ের নানার বাবার এই বন্টনের বিষয়টা যখন আপনাদের সাথে শেয়ার করছি, আমার কাছে খুবই ভালো লেগেছে যে এমন ইমানদার ব্যক্তি আমাদের আসলে সব জায়গাতেই প্রয়োজন। আল্লাহ তাকে কবুল করুন, তার এই আমলগুলোকে কবুল করুন, সেই সাথে আমাদেরকেও বোঝার তৌফিক দান করুন। চলুন এবার 3 নম্বর ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছে 1990 সালের দিকে। নানার 3 জন সন্তান হয়েছে। এর মধ্যে এই রবিউল ভাইয়ের মা যিনি, উনি কিন্তু সবার বড়। এরপর ওনার আরও এক খালা, এরপর ওনার এক মামা, মামার নাম হচ্ছে ফারুক। 1990 সালের দিকে মামার বয়স ছিল 6-7 বছর এরকম আর কি। একদিন নানার কাছে মামা বায়না করে বসেন যে মামাকে নিয়ে বাজারে যেতে হবে। নানা তো যেতে চান না, বলেন যে আমার তো ফিরতে দেরি হবে রে, অনেক রাত হয়ে যাবে, তখন কি করব। কিন্তু মামা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে নিয়ে যেতেই হবে। কি আর করা, মামাকে নিয়ে নানা বাজারে গিয়েছেন। এদিকে সন্ধ্যা হয়ে যায়। নানাদের বাড়ি অর্থাৎ এই কুশদী গ্রাম থেকে বারিশাবো বাজারের দূরত্ব 3 কিলোমিটার। তো সেই খাল পেরিয়েই বাজারে যেতে হয়। খালটা ছিল মূলত নানা বাড়ি থেকে 1 মিনিট হাঁটার রাস্তার দূরত্ব। তো নানা মামাকে নিয়ে বাজারে যায়, বাজার সদাই করে বাজার থেকে যখন নানা রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে, তখন প্রায় রাত 10টা বেজে গেছে, 10টা কি 10:30 এরকম। মামা কিন্তু তখন ছোটো হলেও বেশ আনন্দিত ছিল, কারণ বাবার সাথে বাজারে গিয়ে বিভিন্ন ধরনের মজা খেয়েছে, সাথে আবার অনেক মজা কিনেও নিয়ে এসেছে, তাই মামা বেশ খুশি। দুজন মিলে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পূর্ণিমা ছিল তখন, চারপাশ চাঁদের আলোয় আলোকিত। নানার এক হাতে ছিল বাজারের ব্যাগ, অন্য হাতে মামাকে কোলে করে নিয়ে আসছেন উনি। অনেকক্ষণ কোলে রাখার পর নানা একটু হাঁপিয়ে উঠেছেন। তখন কিছুটা পথ হাঁটিয়ে নিয়ে আসতে আসতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছেন। বাড়ির পাশেই সেই খাল, যে খালের কথা আমরা আগের ঘটনায় বলেছি। তো সেই খাল থেকে যখন 50 হাতের মতো দূরত্বে তারা ছিলেন, তখন নানা এবং মামা দুজনেই দেখতে পান খালের ভেতর থেকে একজন সাদা কাপড় পরিহিতা মহিলা উঠে রাস্তার উপর চলে আসছে। এরপর নানাদের সাথে সাথে হাঁটছে। নানা কিছুটা অবাক হলেন যে এত রাতে এখানে মহিলা আসলো কোথা থেকে। মহিলাটা হাঁটতে হাঁটতে যখন নানার খুব কাছে চলে এসেছিল, দূরত্ব মাত্র 10 থেকে 15 হাত, নানা তখন দেখেন এই মহিলাটা হঠাৎ করে ঘূর্ণি বাতাসে রূপান্তরিত হয়ে গেল। রাস্তার মধ্যে প্রচণ্ড ঘূর্ণিবায়ু ঘুরতে লাগলো, আর ওই ঘূর্ণিবায়ুর ভেতরে ওই মহিলাটাকে দেখা যাচ্ছিল। তখন তো নানা বুঝে যায় এটা তো কোনো সাধারণ মহিলা না, ভয়ঙ্কর এক শয়তানের খপ্পরে পড়েছেন।
তখন সাথে সাথে উনি মামাকে কোলে নিয়ে নেন, বাজার ব্যাগটা খুব শক্ত করে হাতে ধরে রেখেছেন। নানা কিন্তু খুবই সাহসী, আমরা প্রথমেই বলেছি। এই জিনিস দেখার পরেও নানা কিন্তু ওভাবে ভয় পান নাই। মামাকে কোলে নিয়ে তারপর ওই মহিলাটাকে উদ্দেশ্য করে বলছেন, হ্যাঁ কিরে রে, এখানে কেন আসছিস? বাজার থেকে মাছ কিনে এনেছি মাছ খাওয়ার জন্য। শোন, এখন ভাগ এখান থেকে, ডিস্টার্ব করিস না। একটা বিষয় বলে রাখা ভালো, নানা কিন্তু ওই দিন বাজার থেকে বড় একটা পাঙাশ মাছ কিনে এনেছিলেন। তো নানা যখন এই কথা বললেন, ওই মহিলাটার ভিতরে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। ওই মহিলাটা ওই ঘূর্ণিবায়ুর ভিতরে ওইভাবেই আছে, আর ওই ঘূর্ণিবায়ুটা রাস্তার মধ্যে ঘুরছে। ওই ঘূর্ণিবায়ুটাতে একদম স্থির তা না, এক হাত দুই হাত নড়াচড়া করছে, সরে সরে যাচ্ছে আর কি, নড়াচড়া করছে, সরাসরি করছে। আর ওই মহিলাটাও ওই ঘূর্ণিবায়ুর সাথেই নড়াচড়া করছে। নানা তখন ওই মহিলাটাকে উদ্দেশ্য করে আবারও বলছে, আজকে যদি আমার সাথে বাচ্চাটা না থাকতো না, তাহলে আমি তোকে দেখে নিতাম তুই আমার কি করতে পারিস। আমি তোর ঘূর্ণিবায়ুর ভেতরে ঢুকতাম আর দেখতাম যে তোর শক্তি কতটুকু। শুধুমাত্র আমার সাথে আমার সন্তান থাকায় তোর সাথে আমি এখন লড়াই করতে চাচ্ছি না। এই বলে নানা ভাবতে লাগলেন যে এটাকে পাশ কাটিয়ে যাওয়া তো যাবে না, কি করা যায়। ভাবতে ভাবতেই নানা রাস্তা থেকে ধানি ক্ষেতের দিকে নেমে গিয়েছেন। এরপর ধানি ক্ষেত দিয়ে নানাদের বাড়ির পাশের যে পুকুর, সেই পুকুরের পূর্ব পাড়ে গিয়ে উঠেছেন। এর ভিতরে নানা কিন্তু আর পেছন দিকে তাকান নাই। নানা যখন পুকুরের পাড়ে গিয়ে উঠেছেন, তখন খাল পাড়ের দিকে তাকিয়ে নানা দেখতে পান সেই মহিলাটা এখনও দাঁড়িয়ে আছে ওই ঘূর্ণিবায়ুর ভেতরেই। এরপর বাড়ির দিকে রওনা হয়েছেন। বাড়ির পেছনে এসে রাস্তায় দাঁড়িয়ে আবার সেই খালের দিকে তাকান, তিনি দেখতে পান সেই মহিলা অবয়বটি খালের অপর প্রান্তে তখনও দাঁড়িয়ে আছে, ওই ঘূর্ণিবায়ুর ভেতরেই ঘুরছে। নানা তখন আর সেখানে দাঁড়িয়ে না থেকে সাথে সাথে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর মামাকে জিজ্ঞেস করেন যে আসার সময় তুই কী দেখেছিলি রে বাবা? মামা শুধু বলেন উনি একটা মহিলাকে দেখেছেন শুধু, আর এরপর আর কিছুই দেখেন নাই, জাস্ট একবার একটা দেখছেন মহিলা। কিন্তু ঘূর্ণিবায়ু বা ঘূর্ণিবায়ুর ভিতরে ওই মহিলাকে দেখা যাচ্ছে, এগুলো উনি আসলে কিছু আর দেখেন নাই। যাই হোক, নানা সেদিন রাত্রে খাওয়া দাওয়া করেন নাই, শুধু মামাকে গোসল করিয়ে উনি শুয়ে পড়েছিলেন। পরদিন সকালবেলা উনি গোসল করে হাত মুখ ধুয়ে নাস্তা করেছিলেন। তো এই বিষয়টা নিয়ে আসলে ওই ধরনের কোনো সমস্যা হয়নি। তো ধারণা করা হয় যে ওইখানে একটা পিশাচিনী ছিল, এই পিশাচিনীটা হঠাৎ করে সামনে চলে আসে আর একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি করেছিল, আর ঘূর্ণিবায়ুর ভিতরেই সে বসেছিল। তার উদ্দেশ্য হয়তো বা ওই বাজারের ব্যাগের ভিতর থেকে মাছ নিয়ে যাওয়া ছিল, তবে সে সেটা করতে পারেনি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রবিউল ভাইকে আবারও ওনার পাঠানো ঘটনার জন্য। এর পরের ঘটনাও কিন্তু রবিউল ভাইয়েরই পাঠানো, পরে আরও 4টি ঘটনা রয়েছে। তো চলুন আমরা চলে যাব আমাদের এবারের হরর নাইটের 104তম আয়োজনের পরবর্তী ঘটনায়। আবারও ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 104তম আয়োজনের শেষ ঘটনাগুলোতে। এখানে পরপর আমরা 4টি ঘটনা শেয়ার করব। এই 4টি ঘটনার মধ্যে 3টি ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কুশদী গ্রামের বিশাল এক শতবর্ষী বটগাছ, আর চতুর্থ ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার চালাকচর এলাকায়। তো এই যে বিশাল এই বটগাছ, এই বটগাছটার বয়স এতটাই বেশি যে অনেক বয়স্ক ব্যক্তিরাও বলতে পারেন না এটার অ্যাকচুয়াল বয়স কত। ওনারা ছোটোবেলা থেকে এটাকে একই রকমভাবে দেখছেন। এটা কয়শো বছর বয়স হবে এটা নিশ্চিতভাবে বলা মুশকিল। এখানে একটা সময় নাকি প্রতি বছর মেলা হতো, এখন অবশ্য হয় না। আর এখানে একটা বাজারও ছিল, সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে। 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর কি, এতটুকু দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা এই জায়গাকে ঘিরে একটি ঘটনা এর আগেও রবিউল ভাইয়ের মাধ্যমে শেয়ার করেছিলাম। শরীফ ভাইয়ের বাবার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। তো শরীফ ভাই যখন ঘটনাটি শুনলেন, শোনার পর উনি খুব খুশি হয়েছিলেন আর ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেছিলেন। তো শরীফ ভাইয়ের যে বাড়িটা, এই বাড়ির কাছ দিয়ে একটা রাস্তা বটগাছের দিকে চলে গেছে। অনেকেই বলেছেন যে মধ্যরাতে এই রাস্তা দিয়ে জিনেদের আনাগোনা অনেক বেড়ে যায়, তাই মধ্যরাতে এদিক দিয়ে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ঘটনাটি যখন ঘটে তখন শরীফ ভাইয়ের বয়স 14 কি 15 বছরের সময় উনি হাই স্কুলে পড়তেন। একদিন হাই স্কুল থেকে ফিরে শরীফ ভাই খাওয়া দাওয়া সেরে বন্ধুদের সাথে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়েছেন। খেলার এক পর্যায়ে
উনি ফুটবলে লাথি দিয়েছেন, ফুটবল খেলতে গেলে তো এরকম ফুটবলে লাথি দিতেই হবে। তবে উনি যে লাথিটা দিয়েছিলেন বেশ জোরে দিয়েছিলেন, আর বলটা মাঠ থেকে বেরিয়ে অনেক দূরে চলে যায়। যখনই মাঠ থেকে বেরিয়ে বলটা অনেক দূরে চলে যায়, তখনই শরীফ ভাই প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কেউ তো বুঝতে পারলো না যে ঘটনাটা কী হলো। সবাই ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন, পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, তবে জ্ঞানটা ফিরেও আসে অল্প সময়ের মধ্যে। তখন শরীফ ভাই সবাইকে এক অবাক করা তথ্য দেন। উনি জানান, উনি যখন ফুটবলটার দিকে লাথি মেরেছেন, ফুটবলটা যখন মাঠ পেরিয়ে বাইরে চলে গেছে, উনি তো ফুটবলের দিকে তাকিয়েছেন, তখন উনি দেখেন মাঠের বাইরে এক বিশাল লম্বা আকৃতির মানুষ হেঁটে যাচ্ছে। ওই বলটা গিয়ে তখন ওই মানুষটার পিঠে গিয়ে লাগে। ওই মানুষটা নাকি বিকট এক চিৎকার করে দৌড়ে ওই বটগাছের দিকে চলে যাচ্ছিল। আর তখনই শরীফ ভাইয়ের কাছে মনে হলো চারপাশ আলোকিত হয়ে গেছে। বজ্রপাতের সময় যেভাবে চারপাশ আলোকিত হয়ে যায় ঠিক তেমন। চোখে সরিষা ফুল দেখার মতো ওনার অবস্থা হয়। এরপর উনি সেন্সলেস হয়ে যান। এই যে ফুটবল গিয়ে কারো শরীরে লাগা, তারপর চতুর্দিকে আলোকিত হয়ে যাওয়া, এগুলো কিন্তু শুধু শরীফ ভাই দেখেছিলেন। অন্য কেউ কিন্তু সেটা দেখেননি, কেউ কোনো কিছু অনুভবও করেন নাই। ঘটনার দিন সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসে। শরীফ ভাইয়ের শরীরে খুবই জ্বর উঠে যায়। জ্বর এতটাই বেড়ে যায় যে শরীর মনে হচ্ছে পুড়ে যাচ্ছিল। শরীফ ভাইয়ের বাবা একজন ডাক্তারের ব্যবস্থা করেন, ডাক্তার বাড়িতে এসে চিকিৎসা দেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। 2 দিন ধরে একটানা জ্বর, অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। পরে শরীফ ভাইয়ের বাবা একজন কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজ রুকিয়া শুরু করেন এবং জানতে চান সেদিন কী হয়েছিল। শরীফ ভাই উনি যেটা দেখেছিলেন সব কথা খুলে বলেন। এরপর কবিরাজ তার জিনের মাধ্যমে জানেন ওই দিন জিনেদের একটি দল কোনো একটা জায়গা থেকে ওই বটগাছের দিকেই যাচ্ছিল, ওই রাস্তাটা দিয়ে। বলটি ভুল করে তাদের এক সদস্যদের মধ্যে একজন সদস্য, যার বয়স বেশি ছিল, বেশ মুরব্বী গোছের ছিল এবং খুব ভালো পরহেজগার জিন ছিলেন আর কি, তো তার গায়ে গিয়ে লাগে। আর সে যেহেতু ভালো, সে আঘাত পাবার পরও কোনো ক্ষতি করেনি। তবে এই ফুটবলটা তার শরীরের যেই জায়গায় গিয়ে আঘাত হেনেছে, এটাতে উনি বেশ ব্যথা পেয়েছেন। উনি প্রচণ্ড জোরে এই ব্যথায় চিৎকার করে উঠেছেন এবং চিৎকার দিয়ে উনি ওই বটগাছের দিকেই চলে যান। ওনার সাথে থাকা অন্য সদস্যরা শরীফ ভাইকে ক্ষতি করার চিন্তা করেছিল, তবে ওই জিনটা এক বাক্যে সেটা নাকচ করে দেন। কারণ বাচ্চারা খেলাধুলা করছে, এরকম হতেই পারে। এতে করে তারা যদি কোনো প্রতিশোধ নেয় বা ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাদেরকে, কাজটা ভালো হবে না। এই জন্য উনি সেটা নিষেধ করে দেন। কিন্তু হয় কি, যেহেতু শরীফ ভাই কোনো কিছু একটা দেখে ফেলেছেন, ভয় পেয়ে গেছেন, এই কারণেই তার জ্বর এসে গেছে। জিনের কোনো প্রভাব তার উপরে নাই। জিন শুরুতেও প্রভাব বিস্তার করে নাই, এখনও তার উপর কোনো জিনের প্রভাব নাই। এটা ঝাড়ফুঁক করে দিতে হবে, আর আস্তে আস্তে উনি ঠিক হয়ে যাবেন। তো সেটাই হয়, ওই কবিরাজ ঝাড়ফুঁক করে দিয়ে যান, কয়েকদিনের মধ্যে আল্লাহর রহমতে শরীফ ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যান। তো এটাই ছিল প্রথম ঘটনা। এবার আসি পরবর্তী ঘটনায়। তো এই বট গাছের খুব কাছেই খলিফা বাড়ি নামে একটা বাড়ি ছিল। তো ওই বাড়ির যিনি কর্তা, তার নাম নজরুল খলিফা। তো ওনাকে রবিউল ভাই নজরুল চাচা বলে সম্বোধন করেন আর কি। তো নজরুল চাচার বর্তমান বয়স 55 বছরের মতো হবে। ঘটনাটি তার ছেলে সাইমের কাছ থেকে রবিউল ভাই শুনেছেন। সাইমের বর্তমান বয়স 20 বছর। তো এই যে আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে বটগাছের নিচে একসময় মুন্সিবাজার নামে একটি বাজার ছিল, যেটিকে স্থানান্তরিত করা হয়েছে কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের দূরত্বে। তো একদিন বিকেলবেলা নজরুল চাচা কোনো এক প্রয়োজনে মুন্সিবাজার গিয়েছিলেন। কাজ শেষে চা খেয়ে ফেরার পথে হাঁটা ধরেছেন আর কি। যখন চারপাশে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আজান হয়নি কিন্তু তখনও, আজানের সময় হয়ে এসেছে এমন একটা সময় আর কি। চাচা বাজার পার হয়ে বটগাছের কাছাকাছি আসতেই হঠাৎ তার চোখ যায় বটগাছের পশ্চিম পাশের ইটের সলিং রাস্তার দিকে, যেটা কুশদ্বীপ প্রাইমারি স্কুলের দিকে চলে গেছে। সেখানে তিনি দেখতে পান একজন মহিলা ওই রাস্তা ধরে হেঁটে আসছে মূল রোডের দিকে। ব্যাপারটা প্রথমে স্বাভাবিকই মনে হয়, এমনটা তো হতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু উনি কি মনে করে আবার তাকালেন ওই মহিলার দিকে। তখনই যা দেখতে পেলেন তাতে উনি হতবাক হয়ে যান। উনি স্পষ্ট দেখলেন সেই মহিলার হাঁটছেন না, শূন্যে ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসছেন।
চাচা প্রথমে ভাবলেন চোখের ভুল হচ্ছে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখেন আসলেই ঘটনাটা সত্য। উনি ভয় পেয়ে বেশ দ্রুত হাঁটতে শুরু করেন। কিছু দূর যাবার পর আবার পেছনে ফিরে তাকালেন, দেখলেন যে মহিলা আবার স্বাভাবিকভাবে হেঁটে আসছে, ভেসে ভেসে আর আসছে না। তখন উনি ভাবলেন হয়তো উনি ভুল দেখেছেন, তাই আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিন্তু একটু সামনে এগিয়েই ওনার মনের মধ্যে একটু খটকা লাগে যে দেখি তো এখন মহিলা হাঁটছে না ভেসে আসছে, নাকি শুরুতে আমি ভুল দেখেছিলাম। উনি যখন পেছন দিকে তাকিয়েছেন তখন দেখেন ওই মহিলা শূন্যে ভেসে ভেসে অনেক দ্রুত গতিতে তার একদম কাছাকাছি চলে এসেছে। এই দৃশ্য দেখে চাচা ভয়ে দিয়েছেন এক দৌড়ে উনি বাড়িতে চলে এসেছেন। তো ওনার হাঁপানো দেখে ওনার স্ত্রী জিজ্ঞেস করেছেন কি হয়েছে, তখন ঘটনাটি উনি চাচিকে খুলে বলেন। কিছুক্ষণ পর কি মনে করে চাচা আবার বাইরে গিয়েছেন, উনি চিন্তা করলেন যে ওই জিনিসটা আছে কিনা এখনও। তবে উনি তখন বাইরে গিয়ে আর কিছুই দেখতে পাননি। এই ঘটনার ফলশ্রুতিতে তার কোনো জ্বর বা অসুস্থতা এমন কোনো কিছুই হয়নি। এখন পরবর্তী ঘটনায় আসি। এই ঘটনাটি এক প্রতিবেশী চাচির সাথে ঘটে যাওয়া একটি ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় 2 বছর আগে, অর্থাৎ যদি বলি 2023 সালের শেষ দিকে বা 24 সালের শুরুর দিকে আর কি। তো এই রবিউল ভাইদের বাড়ি থেকে বারিশাবো বাজারের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। সপ্তাহের 2 দিন রবিবার এবং বুধবার সেখানে হাট বসে। তো নিত্য প্রয়োজনীয় সকল পণ্য মানুষজন, বিশেষ করে আশেপাশে যারা আছেন, তারা ওই বাজার থেকে সংগ্রহ করে আনেন। প্রথমে বাড়ি থেকে বাজারে যাওয়ার যে রাস্তাটা, এটার একটু বর্ণনা আমরা দেই। বাড়ি থেকে বের হবার পর কিছুটা রাস্তা কাঁচা, তারপর কুসুদি মুন্সিবাড়ি মসজিদ, জামে মসজিদ ওইটা। তো মসজিদ থেকে একটু সামনে গেলেই প্রাইমারি স্কুল। সেখান থেকে একটি ইটের সলিং রাস্তা চলে গেছে একদম মেইন রাস্তা পর্যন্ত। ইটের সলিং আর মেইন রোডের পাশেই সেই বটগাছটি অবস্থিত। এরপর মেইন রাস্তা থেকে উত্তর দিকে 2.5 কিলোমিটার দূরে গেলে ব্রহ্মপুত্র নদের তীরে বারিশাবো বাজার অবস্থিত। চাচা তখন প্রবাসে ছিলেন। বাড়িতে আর কোনো পুরুষ মানুষ না থাকায় বাধ্য হয়ে চাচিকেই বাজার করতে হতো। তো কোনো একদিন বাজারের দিন উনি বিকেলবেলায়, অর্থাৎ হাটের দিন আর কি, বিকেলবেলায় বাজার করতে গিয়েছেন। সেদিন তিনি বেশ কিছু ছোট বড় মাছ কেনেন, যেন বেশ কিছুদিন চলে যায়। ওনার পক্ষে তো প্রতিদিন বা সব সময় বাজারে আসাটা ওনার জন্য পসিবল না। এজন্য উনি একটু বেশি করে বাজার করার চেষ্টা করেছিলেন। এখন সমস্যা হয় কি, যে অন্যান্য লোকেরা যারা গ্রামেগঞ্জে বেশি করে বাজার করে নিয়ে যান, তাদের কাছে ঝাঁকা থাকে, ঝাঁকার উপরে বাজার করে সেই বাজারগুলো রেখে নিয়ে যান মাথায় করে। এখন একজন মহিলা মানুষের পক্ষে মাথায় ঝাঁকা তো নেওয়া সম্ভব না, আর বেশি ভারী বাজারের ব্যাগ 2 হাতে ধরে রাখাও তো তার জন্য কষ্টসাধ্য। উনি ওই মাছ তো কিনেছেনই, সেই সাথে বেশ কিছু কাঁচা তরকারিও কিনেছেন। বাজার ব্যাগ ভারী হয়ে গেছে, ওনাকে যে কেউ সাহায্য করবে এমন লোকও উনি পাচ্ছিলেন না। কি আর করা, উনি বাজারগুলো নিয়ে অনেক কষ্টে একাই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তখন অবশ্য মাগরিবের আজান হয়ে গেছে, চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়েছে। সামনে কেউ থাকলেও ওভাবে স্পষ্ট করে বোঝা যাচ্ছিল ঠিক এমন একটা সময়। চাচি যখন বটগাছের পাশে ইটের সলিংয়ের খুব কাছাকাছি চলে এসেছিলেন, তখন হঠাৎ একটা নারী অবয়ব ওনার সামনে এসে দাঁড়ায়। সাধারণ নারীদের থেকে বেশ কিছুটা লম্বা, মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল সেই অবয়বের। ওই নারী অবয়ব চাচির নাম ধরে বলতে থাকে যে তুমি বাজার থেকে যে মাছগুলো এনেছো সেগুলো আমাকে দিয়ে যাও, আমি অনেক দিন ধরে কিছু খাই না, মাছগুলো আমি খাবো। মানে ভদ্রভাবেই বলেছে আর কি, তুমি করে। চাচি প্রথমে ভাবলেন এগুলো হয়তোবা কোনো ওই পাগলি মহিলার কাজ হবে, এই যে এই কথাগুলো বলছে, হয়তোবা অপরিচিত কোনো পাগলি মহিলা এখানে চলে আসছে। তো উনি কিছু না বলে সামনের দিকে হাঁটা শুরু করলেন। এদিকে রাত হয়ে গেছে, হাতে বাজারের ব্যাগ, ওনার হাত ব্যথা হয়ে গেছে এই ভারের কারণে। উনি যখন সামনের দিকে আগানো শুরু করেছেন, ওই মহিলাটা আবার সামনে চলে আসে, এসে ওই সেম কথাটাই বলতে থাকে যে মাছগুলো আমাকে দিয়ে যাও। তখন চাচি বলেন যে তোমার খিদে লেগেছে, বুঝতে পারলাম যে অনেক দিন ধরে কিছু খাও না, মাছ খাও না, ঠিক আছে তুমি আমার বাড়িতে চলে এসো, আমি রান্না করব এই মাছগুলো, তারপর তোমাকে খেতে দিব। আমি এখন তোমাকে কিভাবে দিব, এগুলো তো কাঁচা মাছ। কিন্তু সেই অবয়ব বলে ওঠে, না আমি তোমার বাড়িতে যাব না, তুমি এখনই আমাকে মাছ দিয়ে যাও। চাচি তো রাজি হয় না, যে না এইভাবে তো আমি মাছ দিতে পারবো না, তুমি আসো আমার বাড়িতে আসো, পারলে এখনই আমার সাথে সাথে চলো, আমি তোমাকে মাছ খাওয়াবো। কিন্তু ওই অবয়ব কিছুতেই বাড়িতে যাবে না।
চাচি তখন বললেন, যেহেতু বাড়িতে যাবা না, আমার আর কিছু করার নাই, আমি তো তোমাকে খাওয়াতে চাইলামই, এখন রাস্তা ছাড়া তো বাপু, আমাকে যেতে দাও। এই বলে চাচি ওই অভাবটাকে পাশ কাটিয়ে সামনের দিকে আগানো শুরু করেছেন। তখন পেছন থেকে বেশ কর্কশ কণ্ঠে ওই অভাবটি বলে ওঠে, তুই আমাকে মাছ দিলি না, তো দেখি তুই এই মাছ কিভাবে খাস। চাচি সেই পাগলির কথায় কোনো কর্ণপাত না করে বাড়িতে চলে এলেন। চাচি কিন্তু এটাকে পাগলিই ভেবেছিলেন, অন্য কোনো কিছু ভাবেন নাই। বাড়িতে এসে মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলেন। তারপর বাড়ির স্বাভাবিক কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে রান্না করার জন্য যখন ফ্রিজ থেকে মাছ আনতে গেলেন, তখন তো উনি অবাক, ফ্রিজে একটা মাছও নাই, সব মাছ উধাও। উনি তো ছোট ছোট প্যাকেট করেছিলেন, যখন মাছ কেটেছিলেন একবার তো আর খাবেন না, যখন যেই প্যাকেটটা প্রয়োজন সেটা নামাবেন, কিন্তু একটা প্যাকেটও নাই, মাছ একটাও নাই সেখানে। এটা কিভাবে সম্ভব? উনি তো ঘরেই ছিলেন, ওনার ঘরে তো কেউ আসেনি যে মাছ নিয়ে চলে যাবে। ফ্রিজ খোলার শব্দ উনি পান নাই এই পুরো সময়ের মধ্যে। তখন চাচি বুঝতে পারেন গতকাল সন্ধ্যার পর যেই নারী অবয়ব ওনাকে বলেছিল, তুই মাছ খেতে দিলি না আমাকে, দেখি তোরা কিভাবে খাস, মূলত সেটা একটা জিন ছিল। এই জিনই মাছগুলো খেয়ে ফেলেছে। তবে আল্লাহর রহমতে ওই জিনটা চাচির কোনো ক্ষতি করেনি। চাচি পরবর্তীতে বুঝতে পেরেছেন, কেননা এই মাছ রিলেটেড ঘটনা তো আসলে ওইখানে হরহামেশাই ঘটে। ওই সময় চাচি বুঝতে পারেন নাই, ওই সময় বুঝতে পারলে উনি তো ভয় পেয়ে যেতেন। আল্লাহর রহমতে উনি ওই সময় বুঝতে পারেন নাই আর কি, আর চাচিরও তেমন কোনো ক্ষতি হয়নি। এবার আসেন আমরা শেষ ঘটনায় চলে আসি। এই ঘটনাটি রবিউল ভাইকে শেয়ার করেছেন তারই এক ছোট ভাই, যার নাম তরিকুল ইসলাম, যার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর এলাকায়। আর ঘটনাটি তার বাবার সাথে ঘটেছে। উনি ওনার বাবার নামটি উল্লেখ করেন নাই। তো ঘটনাটি ঘটে 2017 সালের জুন মাসে। ঘটনার শুরুটা এক সাধারণ বিকেলবেলা। তরিকুল ভাইয়ের বাবা সেদিন একটি প্রয়োজনে তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যান। কাজ শেষে যখন তিনি বাড়ির পথে ফিরছিলেন, তখন রাত নেমে এসেছে। বাড়ির পথে ফিরতে ফিরতে হঠাৎ পথিমধ্যে তার জলবিয়োগের প্রয়োজন হয়। তিনি রাস্তার পাশে একটি জঙ্গলের কিনারায় বসে জলবিয়োগ করতে থাকেন। সেই মুহূর্তে তিনি হঠাৎ খেয়াল করেন, সাধারণ মশার থেকে আকারে অনেক বড়, কয়েক ইঞ্চি লম্বা হবে, এরকম বড় বড় কিছু মশা তাকে কামড়াচ্ছে। তিনি একাধিকবার সেগুলোকে তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই মারতে পারছিলেন না। মশাগুলো উড়ে চলে যাচ্ছিল। বিষয়টি তার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হলেও, আর জঙ্গলের পাশে হওয়ায় উনি চিন্তা করলেন, জঙ্গলের পাশে এরকম ঝোপ জঙ্গলে মশা বড় তো হয়ে যেতেই পারে। এই ভেবে উনি আসলে খুব একটা গুরুত্ব দেন নাই, একদমই যে গুরুত্ব দেন নাই তা না, তবে ওভাবে বেশি গুরুত্ব দেন নাই। জলবিয়োগ শেষ করে আবার বাড়ির পথে রওনা দিলেন, কোনো সমস্যা ছাড়াই বাড়িতে পৌঁছেও যান। বাড়িতে এসে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শেষ করেন, কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই উনি শরীরে অসুস্থতা অনুভব করতে থাকেন। ওনার শরীরে জ্বর আসতে শুরু করে। প্রথম রাতটা কোনোভাবে জ্বরের মধ্যেই কেটে যায়, কিন্তু পরদিন সকাল থেকে জ্বরের মাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে যেতে থাকে। স্বাভাবিক ওষুধ খাওয়ানো হলো, দোকান থেকে ওষুধ এনে দেওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবে জ্বর আর নাম ছিল না। তার সঙ্গে দেখা দিল আরেকটি সমস্যা, খাওয়ার প্রতি একদমই অরুচি। জ্বর হলে খাবারে অরুচি হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু এই কয়েকদিনের মধ্যেই তার শরীর অস্বাভাবিক রকমের শুকিয়ে যেতে থাকলো, চোখ মুখ বসে যেতে লাগলো। পরিবার তো চিন্তিত হয়ে পড়ল। তাকে একটি ভালো হসপিটালেও নিয়ে যাওয়া হলো। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করালেন। অবাক করা বিষয়, তার কোনো রোগই ধরা পড়ল না। ডাক্তার কিছু ভিটামিন এবং সাধারণ কিছু ওষুধ দিয়ে বললেন, তেমন কিছু না, শরীর দুর্বল হয়ে পড়েছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে উল্টোটা হতে লাগলো। দিন দিন তার অবস্থা অবনতি হতে লাগলো। যতই ডাক্তার দেখানো হয়, কোনো চিকিৎসায় কাজ করছিল না। পরিবার সদস্যরা তাকে জিজ্ঞেস করে যে, আচ্ছা আপনার সাথে কি এমন কিছু ঘটেছে যেটা অস্বাভাবিক? উনি কিছুক্ষণ ভেবে শুধু এতটুকুই বলেন যে সেদিন রাতে কিছু বড় আকারের মশা তাকে কামড় দিয়েছিল। এই কথাটাকেও সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু অবস্থার এতটা অবনতি হলো যে উনি কিছুই খেতে পারছেন না, এমনকি ওনার জবান বন্ধ হয়ে যায়, অর্থাৎ কথা বলাও বন্ধ হয়ে যায়। এভাবে প্রায় 36 দিন পেরিয়ে গেল। পরিবার তখন এক হুজুরের শরণাপন্ন হলেন এবং হুজুরকে অনুরোধ করলেন যেন বাড়িতে এসে হুজুর দেখে যান। হুজুর বাড়িতে এসে তার অবস্থা দেখে কিছুটা অনুভব করলেন এটি সাধারণ অসুস্থতা নয়, বরং জিন ঘটিত কিছু হতে পারে। তার ভেতরে যদিও জিনে ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না, তবুও হুজুর রুকিয়া শুরু করেন। রুকিয়া চলতে চলতেই হঠাৎ
অবাক করে দিয়ে জিনেরা হাজির হয়। আর এই যে তরিকুল ভাইয়ের বাবা, ওনার তো জবান বন্ধ হয়ে গেছিল, ওনার শরীরের ভেতরেই ঢুকে মিশ্র কণ্ঠস্বরে একসাথে কথা বলতে থাকে। আমাদেরকে কেন ডেকেছিস হুজুর? হুজুর বললেন, তোরা এই ব্যক্তিকে কেন ধরেছিস আর তোরা কতজন এখানে আসিস? জিনেরা উত্তর দিল, আমরা তো একে ধরিনি, সে আমাদেরকে অপমান করেছে, বিরক্ত করেছে, তাই আমরা তার সাথে এসেছি। আর আমরা 7 জন আছি, তবে একে আমরা ধরি নাই। হুজুর বললেন, সে কি করেছে, কিভাবে তোদেরকে অপমান করেছে? তারা যা বলল সবাই তো তাতে হতভম্ব হয়ে যায়। জিনেরা বলল, সে রাস্তার পাশে বসে জল বিয়োগ করছিল, আর জিনেরা সেখানেই বসেছিল। আর এই জল বিয়োগের কারণে তাদের শরীর অপবিত্র হয়ে যায়, তারা অপমানিত বোধ করে, তাই তারা মশা হয়ে তার রক্ত কিছুটা চুষে নেয়। আর এমন এক ধরনের জীবাণু তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে তার বডির উপর সরাসরি এরা নিয়ন্ত্রণ স্থাপন করেছে। এবং এই তরিকুল ভাইয়ের বাবার মৃত্যুর আগ পর্যন্ত এরা তার সাথে থাকবে, কেউই নাকি তাদেরকে তাড়াতে পারবে না। এই কথাগুলো পরিবারের সবাই স্পষ্টভাবে শুনতে পেল, সবাই তো কান্নায় ভেঙে পড়ল। পরিবার হুজুরকে বলল যে, হুজুর যেভাবেই হোক কিছু একটা করেন, এদের হাত থেকে সুস্থ করার ব্যবস্থা করেন। হুজুর তাদেরকে ভয় দেখে তাড়ানোর চেষ্টা করলেন যে, তোরা এখান থেকে চলে যা, নাহলে তোদেরকে কষ্ট দিব। কিন্তু জিনেরা রীতিমতো উল্টো হুমকি দিল এবং বলল, তুই যা করিস কর, আমরা এখান থেকে যাব না। তখন হুজুর তো তাদেরকে বলল, তোরা বল কি দিলে তোরা এখান থেকে চলে যাবি, তাই দেব। জিনগুলো বলল, তুই এখন যাই দিস না কেন, কোনো লাভ হবে না, কারণ আমরা যা করার করে ফেলেছি, এর শরীরের আর কিছুই অবশিষ্ট নয়, আমরা সব কিছু শেষ করে দিয়েছি, সে আর বড়জোর কয়েকদিন বাঁচবে। তুই যদি তোর বিপদ না চাস তাহলে এখান থেকে ভাগ। এই বলার সাথে সাথে নাকি ওই জিনেরা তরিকুল ভাইয়ের বাবার শরীর ছেড়ে চলে যায়। তরিকুল ভাইয়ের বাবা আগের মতোই কথা বলতে পারেন না আর। হুজুর নিরাশ হয়ে পড়লেন, পরিবারকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন, এখন হয়তো বা আর কিছুই করার নাই। এর পর অর্থাৎ হুজুর চলে যাবার কয়েকদিন, 3 দিন বা 4 দিন এভাবে কেটে যায়। এই সময়ের মধ্যে কিন্তু তরিকুল ভাইয়ের বাবাকে শক্ত কোনো কিছুই খাওয়ানো যাচ্ছিল না, শুধু সামান্য ফলের রস খাওয়ানো যেত। অবশেষে 40তম দিনে 2017 সালের জুলাই মাসে তরিকুল ভাইয়ের বাবা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে কিন্তু আরও একটি বিষয় আমাদের সামনে চলে আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, যে কোনো জায়গায় অপবিত্র করা উচিত নয়। ফলদার গাছের নিচে, ছায়াদার গাছের নিচে, গর্তের ভিতরে, ঝোপ জঙ্গলে এভাবে হুট করে কোথাও বসে যাওয়া উচিত নয়। আর এই ঘটনাটি ওই এলাকার অনেকেই জানে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম সুমাইয়া। ঘটনাটির সময়কাল 1991 কি 92 সাল, এক্স্যাক্ট বলা মুশকিল, তবে অনুমান করা হয় এরকম সালই হতে পারে। এই সুমাইয়া উনি খুবই দরিদ্র পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে। মা বাবার সংসারেও অনেক অভাব অনটন ছিল, বিয়ের পর স্বামীর সংসারেও অভাব অনটন লেগেই আছে। অনেক কষ্ট করে বড় হয়েছেন, স্বামীর সংসারে এসেও কষ্ট করছেন। শুরুর দিকে আসলে আফসোস এটা নিয়ে খুব একটা না থাকলেও আস্তে আস্তে তার আফসোস হতে থাকে। যখন উনি সন্তান সম্ভবা হয়েছেন তখন অনেক কষ্টে বাড়ির সব কাজ করছেন, একটা সাহায্যকারীও নাই। একটা সাহায্যকারী যদি রাখা যেত তাহলে ওনার অনেক কষ্ট কমে যেত। ওনার স্বামী এটা বুঝতেন, কিন্তু অভাবের সংসার, উনি নিজেই মানুষের বাড়িতে কাজ করেন দিনমজুর হিসাবে, তাহলে কিভাবে আরেকজন কাজের লোক উনি রাখবেন? এটা নিয়ে তার স্বামীর মনেও আক্ষেপ ছিল। সুমাইয়া উনি বাড়ির সব কাজ তো করতেনই, ওনার যখন কাপড় চোপড় ধোবার দরকার হতো তখন বাড়ির কাছাকাছি একটা নদীর ঘাটে গিয়ে উনি কাপড় চোপড় ধুতেন। এটা উনি সবসময় করতেন। তো ওনাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, ওই নদীর একটা বিশেষ জায়গায় অনেক গভীরতা ছিল। সবাই বলতো এই জায়গাটা বেশ গভীর, আর হয়তোবা গভীরতার কারণে এই জায়গার পানিটা অনেক কালো দেখা যেত। সুমাইয়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাঠের পিঁড়িতে বসে কাপড় চোপড় ধুতেন। একদিন হয় কি, উনি ওই জায়গায় বসে কাপড় ধোয়া শুরু করেছেন।
বেশ কিছু কাপড় নিয়ে গিয়েছিলেন। ওনার তখন 4 কি 5 মাসের প্রেগনেন্সি চলছিল। এই অবস্থায় উনি কাপড় খাচ্ছেন, কষ্ট হচ্ছিল। যখন প্রায় অর্ধেক কাপড় ধোয়া হয়ে গেছে তখন ওনার কাছে মনে হচ্ছে, যাহারে এত কষ্ট করতেছি ছোটবেলা থেকে, আমার এই কষ্টের জীবন মনে হয় আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ কত মানুষকে কত কিছু দেয়, আমাকে তো দেয় না। কত মানুষ তো মারাও যায়, আল্লাহ আমাকেও তো দেখে না মনে হয়। এত কষ্ট আর ভালো লাগে না। এই কথাগুলো মনে মনে চিন্তা করতে করতে একটা সময় জোরে জোরেই এই বিষয়টা বলতে থাকেন। হঠাৎ করে সুমাইয়ার চোখ যায় সামনের দিকে ঝনঝন ঝনঝন শব্দের কারণে। চিন্তা করলেন ঝনঝন শব্দ হঠাৎ করে কোথা থেকে আসে, আর শব্দটা আসছে মনে হচ্ছে নদীর ভেতর থেকে। সামনের দিকে যখন উনি তাকালেন, উনি দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখতে পান যে বেশ লম্বা দেহি একটা অবয়ব, তবে এই অবয়বটা মানুষের মতোই, যার মাথার চুলগুলো ছিল জট পাকানো, লম্বা লম্বা জট। এই মানুষটাও কিন্তু বেশ লম্বা। প্রথমে তো উনি এটাকে মানুষই মনে করেছেন হঠাৎ করে মনে হয় পানির নিচ থেকে ভেসে উঠেছে, কিন্তু না, ওনার ধারণাটা পরবর্তীতে ভুল প্রমাণিত হলো। উনি দেখলেন এই জিনিসটা এত গভীর পানিতে তো এভাবে থাকতে পারে না, আর এই জিনিসটার শরীরে লোহার অসংখ্য শেকলের প্যাচ রয়েছে, আর তার কাঁধ থেকে শেকল ঝুলে পড়েছে, হাত থেকে শেকল ঝুলে পড়েছে। এরকম ভারী শেকল নিয়ে কোনো মানুষ তো পানির মধ্যে ভেসে থাকতে পারে না, তার তো ডুবে যাওয়ার কথা। তাহলে এটা কখনোই মানুষ হতে পারে না। আর এই জিনিসটার চেহারা খুবই অস্বাভাবিক রকমের কালো কুচকুচে, খুব একটা ভয়ঙ্কর না হলেও অস্বাভাবিক রকমের কালো কুচকুচে তার চেহারা, মাথায় লম্বা লম্বা জট, আর সমস্ত শরীর জুড়ে এরকম লোহার শিকল। তার সাথে তার চোখাচোখি হয়েছে 5 থেকে 10 সেকেন্ড। এরপর উনি যে কি করবেন, ওখান থেকে দৌড় দিবেন না কি করবেন এটা তো বুঝতে পারছেন না। একটা সময় মনে হলো এখান থেকে উনি পালিয়ে যাবেন। যখন ঘুরে উনি ওই নদীর পাড়ে ওঠার চেষ্টা করছেন, তখন ঝনঝন ঝনঝন শব্দ আবারও শুরু হয়ে গেল। এবার উনি যেটা দেখতে পেলেন, এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে গেলেন। উনি দেখলেন ওনার সামনে দিয়ে শেকলের ব্যারিকেড সৃষ্টি হয়ে গেছে। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন লোহার কোনো খুঁটির সাথে শেকল বাঁধা থাকে, মনে হচ্ছে এরকম খুঁটি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আর এই খুঁটিগুলো মাটি ফুঁড়ে বের হচ্ছে, আর সেগুলোর সাথে শেকল রয়েছে, অর্থাৎ উনি এখান থেকে যেতে পারবেন না। এরপরও উনি হামাগুড়ি দিয়ে উঠতে থাকেন, ওই শেকলের দিকেই আগাতে থাকেন। ওনার কাছে মনে হচ্ছিল এখনই বুঝি কোনো শেকল এসে ওনার পায়ে জড়িয়ে যাবে আর হ্যাঁচকা টানে পানির মধ্যে নিয়ে যাবে তাকে। আল্লাহর অশেষ রহমতে উনি হামাগুড়ি দিয়ে ওই শেকলগুলো পার করেই উনি উপরে উঠে আসেন। এরপর পেছন দিকে তাকিয়ে দেখেন কিছুই নাই। তখন কিন্তু দিনের বেলা, আর সময়টা দুপুর 2-2:30 বাজে। সাধারণত এই সময়গুলোতে গ্রামের পুরুষ সদস্যরা মাঠে থাকে, আর নদীর যেই অংশে উনি ওখানে বসেছিলেন ওখানে ওই সময় লোকজন তেমন ছিল না। দূরে কিছু লোকজন ছিল, তবে তারা এই দৃশ্যটা কেউই দেখতে পায়নি। সুমাইয়া তখন দৌড়ে ওই মানুষগুলোর দিকে যেতে শুরু করেন। সেখানে গিয়ে এই ঘটনাটা যখন সবিস্তরে খুলে বলেন, তখন মানুষজন বুঝতে পারে এই জায়গার পানির রং এত কালো হবার কারণ কি। এই ভয়ঙ্কর শেকল দানব, যার চেহারা কুচকুচে কালো হতে পারে, তার কারণেই এই জায়গার পানির রং এরকম কুচকুচে কালো। এই বিষয়টা যখন চতুর্দিকে জানাজানি হয়ে যায়, তখন গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কারণ ওই জায়গাতে মানুষজন কম আসা যাওয়া করলেও একদমই যে আসা যাওয়া করে না তা কিন্তু না, ওখানে অনেকে গোসলও করে। তবে এই জায়গাটা হঠাৎ করেই এরকম সৃষ্টি হয়েছে। ওই যে নদীটা, এই নদীটা বিভিন্ন সময়ে
ভাঙনের মুখোমুখি হয়। সবসময় এরকম ভাঙনের মুখোমুখি হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অতিরিক্ত মাত্রায় গর্ত সৃষ্টি হয়ে যায় বা গভীরতা সৃষ্টি হয়ে যায়। হতে পারে এই কারণেই ওখানে বেশ গভীর হয়ে গিয়েছে, আর ওখানে কোনো এক শেকল দানব এসে আস্তানা গেড়েছে। এটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ল, তারা এটাও চিন্তা করলো ওই জায়গা থেকে যে সরে অন্য জায়গায় গিয়ে মানুষকে আক্রমণ করবে না, এর কোনো নিশ্চয়তা তো নাই। ভালো একজন হুজুরের সাথে তারা পরামর্শ করা শুরু করেন। তখন হুজুর বললেন যে এখানে একটা রুকিয়া করতে হবে। উনি জানিয়েছিলেন যে অনেক পরিমাণে লবণ প্রয়োজন হবে, কয়েক মণ লবণ ওনার দরকার হবে। তিনি এই লবণগুলো রুকিয়া করে পরে দেন। এরপর নিজেই নদীর যেই জায়গাটাতে অনেক গভীর ছিল, পানির রং কালো ছিল, সেখানে প্রচুর পরিমাণে লবণ ছিটিয়ে দেন। এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় উনি লবণ ছিটিয়ে দেন। এরপর উনি বলেন, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আর বড় ধরনের কোনো সমস্যা হবে না, তবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যখন পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলো থাকে তখন বেশ সতর্কতার সাথে এখানে নামতে হবে। আর একা একা নামা যাবে না, বাচ্চাদেরকে খুব সতর্কতার সাথে এখানে গোসল করতে হবে আগামী বেশ কিছুদিন। তো উনি এটা যখন বলেছেন, সবাই সতর্কতার সাথেই সব কাজ করছিলেন। এর মধ্যে 1 বছরের মতো পার হয়ে যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি যেটা ঘটে সেটা হচ্ছে এই সুমাইয়া নামক ভদ্রমহিলার সাথে। উনি তো তখন 5 মাস বা 6 মাসের প্রেগনেন্সি সময়টা পার করছিলেন। এর বেশ কিছুদিন পর ওনার হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে। গ্রামে যে ধাত্রীরা থাকে যারা এই কাজগুলোতে সহায়তা করেন, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। তো যখন ওনার সন্তান ভূমিষ্ঠ হয়, বাইরে তো এই সুমাইয়ার স্বামী ছিল, আরও বেশ কয়েকজন আত্মীয় স্বজন ছিল। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওরে বাবারে মারে এটা কিরে এরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যে কান্নাকাটি করে, এরকম কান্নাকাটির শব্দ না, ওই ঘরের মধ্যে যে মহিলারা ছিলেন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন, এটা কিরে এই বলে দৌড়াতে দৌড়াতে তারা বাইরে বের হয়ে এসেছেন। তাদের এইরকম চিৎকার চেঁচামেচি এবং আচরণে বাইরের সবাই তো বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন, ঘটনাটা কি হয়েছে। তখন বলেন যে সর্বনাশ হয়ে গেছে, এটা তো একটা ভয়ঙ্কর রাক্ষস হয়েছে। রাক্ষস হয়েছে মানে? তখন উপস্থিত সবাই তো বেশ ভীত হয়ে পড়েন, ঘটনাটা কি। তখন মেইন যিনি ধাত্রী ছিলেন উনি ওই সন্তানটাকে বাইরে নিয়ে আসেন। আর এই সন্তানটাকে দেখার সাথে সাথে সকলেই ভয় পেয়ে যান। সবাই দেখেন এটা আসলে মানুষই না, এর হাতও নাই, পাও নাই, মাথাও নাই, একদম সমান একটা বডি। এটা দেখতে অনেকটা, যদি আমরা লম্বা একটা চকলেটের কথা চিন্তা করি, এইরকম। কপাল যেই জায়গাটা মানুষের থাকে আর কি, ওই জায়গাটাতে 2টো চোখ আছে আর একটা মুখ আছে। মুখটা শুধু একটা টান, বিয়োগ চিহ্ন যেরকম একটা টান, আড়াআড়ি এইরকম একটা টান, চোখগুলো ছোট ছোট। তখন সবাই বুঝতে পারেন এখানে ভয়ঙ্কর কোনো কিছু চলে এসেছে। কেননা এই যে সুমাইয়া, উনি গর্ভকালীন অবস্থায় নদীর ধারে কাপড় কাচতে গিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়ের মুখোমুখি হয়েছিলেন মাসখানেক আগে। এইটার প্রভাবে এই সমস্যা হয়নি তো। এদিকে এটা নিয়ে তো আর বেশিক্ষণ দেরিও করা যাচ্ছে না, কোনো হুজুরের কাছে যে গিয়ে পরামর্শ নেবেন এই সময়ও তো নাই। উপস্থিত বেশ কয়েকজন পুরুষ সদস্যরা পরামর্শ দেন এই জিনিসটা মানুষ হতেই পারে না, এটাকে এখনই মেরে ফেলতে হবে। কীভাবে মেরে ফেলতে হবে? এর মুখের মধ্যে লবণ ঢুকিয়ে দিতে হবে, তাহলে মারা যাবে। ওই সময়ে গ্রামে অনেক সময় দেখা যেত যে অনেক প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিত। মানুষ বুঝতে পারতো না, এটাকে রাক্ষস মনে করে কিন্তু এভাবে বাচ্চাকে মেরে ফেলতো, মনে করতো যে এটা তো স্বাভাবিক বাচ্চা না। কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন রকম ছিল।
যখনই এই লবণ মুখে দিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল, তখনই ঘটল আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই বাচ্চাটা অস্বাভাবিকভাবে লাফালাফি শুরু করে দিল। স্প্রিংয়ের মতো লাফালাফি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, মনে হচ্ছে এই বাড়ির সীমানাটা ছেড়ে বাইরে চলে যাবার চেষ্টা করছে। তখন পুরুষ সদস্যরা বলল, কোনোভাবেই এটাকে বাইরে যেতে দেওয়া যাবে না, এটা যদি একবার বাইরে চলে যায় তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে, এটাকে আটকাতে হবে। সবাই চারদিকে ঘিরে ধরে ওটাকে আটকাবার চেষ্টা করছেন, কোনোভাবেই আটকাতে পারছেন না। তখন চিন্তা করলেন, এটাকে তো আসলে ধরা যাচ্ছে না, ওভাবে স্প্রিংয়ের মতো লাফাচ্ছে, বাইরে চলে যাবার চেষ্টা করছে। কোনো একটা কাপড় এর উপরে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটাকে আটকানো সম্ভব হবে। এই কাজই করা হলো। দ্রুত একটা কাপড় নিয়ে এটার দিকে ছুঁড়ে দেওয়া হলে এইটার নিচে এই জিনিসটা পড়ে যায়। তখন সবাই মিলে ওটার উপরে হামলে পড়েন। কিন্তু এই জিনিসটার শক্তি এতটাই বেশি ছিল, 4-5 জন শক্ত সমর্থ পুরুষকেও হার মানিয়ে দিচ্ছিল। তারাও এটাকে ধরে রাখতে পারছিলেন না। তখন তারা নিশ্চিত হলেন আরও ভালোভাবে যে এইভাবে লাফালাফি করছে আর এটার শরীরে এমন শক্তি, এটা আসলেই একটা রাক্ষস, এটাকে মেরেই ফেলতে হবে। অনেক কষ্টে এটাকে যখন চেপে ধরেছেন তখন চি 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 এক ধরনের শব্দ ওটা থেকে আসতে থাকে। এদিকে লবণ নিয়ে আসা হয়, অনেক কষ্টে ওই কাপড়টার একটা অংশ ছিঁড়ে ফেলা হয়। যেই অংশে ওই মুখটা ছিল তারা আইডিয়া করেছিলেন, ওই অংশটা তারা বের করেন। এরপর অনেক কষ্টে ওইটার মুখের ভেতরে লবণ ঢুকিয়ে দেন। লবণটা কিন্তু সে মুখের মধ্যে নিতে চাচ্ছিল না, এই জন্য মুখের মধ্যে একটা শক্ত কাঠি জাতীয় জিনিস আগে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে করে মুখটা হা হয়ে থাকে। এরপর লবণ যখন ঢুকিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে ওই জিনিসটা নিস্তেজ হয়ে পড়ে। তখন সবাই বুঝতে পারে এটা মারা গেছে। যেহেতু একজন মুসলিম পরিবারে বা একটা মুসলিম নারীর গর্ভে এই জিনিসটা ভূমিষ্ঠ হয়েছে, স্বাভাবিকভাবেই এটার একটা অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকার তো প্রয়োজন। এই কারণে শরীয়ত অনুযায়ী পরবর্তীতে এটাকে গোসল করিয়ে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। তো এটা তো ঘটলো এই সুমাইয়া নামক ভদ্র মহিলার সাথে। এরপরে ওখানে আবার নদীতে ভাঙন সৃষ্টি হয়েছে। তখন এই যে গর্তের যে জায়গাটা, এটা আর এরকম ছিল না, নদীর এপার ভাঙে ওপার গড়ে, ওপারে চর পড়েছে। তো এভাবেই এই জিনিসটা একটা সময় স্বাভাবিক হয়ে যায়। এরপরে ওই ধরনের কোনো ভয়ের ঘটনা না ঘটলেও এমনিতে একটি বাচ্চা সেখানে ডুবে মারা গিয়েছিল। আর এই নাসির ভাইয়ের মা এবং তার আর একজন বান্ধবী গোসল করতে গিয়ে এই বাচ্চাটা তাদের পায়ে বেঁধেছিল, এমনটা জানিয়েছেন। তো এরপরে অর্থাৎ এই ঘটনার বেশ অনেক দিন পরে যখন আর এক পাশে চর পড়েছে, এই জায়গার শেপটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওই সময়ের ঘটনা, ওই গ্রামে একজন ব্যক্তি ছিলেন, ওনাকে সবাই গুজা বলতো। এটা আসলে কুজো, এটার সঠিক শব্দ যদি আমরা বলি, অনেকে কুজোকে গুজা বলে, গুজো বলে। ওই ব্যক্তি কুজো হয়ে হাঁটতেন। ওনার কুজো হয়ে হাঁটার পেছনে একটা ঘটনা রয়েছে, সেটি এখন বলবো। এই ব্যক্তি তন্ত্রমন্ত্র, কবিরাজি এগুলো করতেন। একবার নাকি কোনো একটা ছুঁচো উনি ধরেছিলেন, ধরার পর বিশেষ পদ্ধতিতে এটাকে মেরে ফেলেন এবং এটাকে মাটিতে পুঁতে রাখেন। কয়েকদিন পর ছিল অমাবস্যা। ওই অমাবস্যার রাতে উনি ওটাকে মাটি থেকে আবার তোলেন। মাটির নিচে কয়েকদিন থাকার কারণে এটার বডিতে তো পচন ধরেছে। উনি নির্দিষ্ট রিচুয়াল করার জন্য নিয়ম অনুযায়ী নাকি উনি নদীর ঘাটে চলে গিয়েছেন। এরপর ওটাকে পানিতে রেখেছেন। পানিতে রেখে উনি ওটাকে ধুচ্ছেন বা কিছু একটা করছেন আর কি। এমন সময় উনি দেখতে পান পাশ দিয়ে অপরূপা এক সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে। উনি বুঝতে পারেন এটা মনে হচ্ছে কোনো পরী। উনি বেশ দুষ্টু কিসিমের লোক ছিলেন। উনি চিন্তা করলেন এটাকে এখনই বশীভূত করতে হবে। এই চিন্তা করে উনি ওইটার পিছু নিয়েছেন। পিছু নেবার পর সাহস করে তার হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়েছেন তার দিকে। যখনই এটা করেছেন আর ওই হ্যাঁচকা টানে যখনই ওই পরীটা তার দিকে ঘুরে তাকিয়েছে, তখন দেখা গেল ওই পরীটা প্রচণ্ড রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়েছে। আর তখন কি করেছে,
এক হাত দিয়ে তার গলা ধরেছে, আর এক হাত দিয়ে তার 2 পা ধরে ধনুকের মতো বাঁকা করে দিয়েছে। ওই যে বাঁকা করে দিল, উনি আর সহজে আর সোজা হতে পারেননি। এরপর থেকে নাকি উনি এরকম গুজো বা কুজো হয়েই সবসময় হাঁটাচলা করতেন। পরী তাকে এভাবে কুজো করে দিয়েছিল, অনেক কষ্টে হাঁটাচলা করতেন এভাবেই কুজো হয়ে, আর সোজা হতে পারেননি কখনো। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে অদ্ভুত রকমের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আজকের শনির রাতের 52তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 52তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম ফাহাদ। উনি মূলত পুরান ঢাকার বাসিন্দা হলেও অফিসের কাছাকাছি বাসা নেবার কারণে উনি ঢাকার মোহাম্মদপুরেই এখন রয়েছেন পরিবার নিয়ে। উনি একটি রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছেন। ওনার সাথেই মূলত এই ঘটনাটি ঘটেছিল 2018 সালে। উনি ওই সময় বাংলাদেশের অন্য আরেকটি রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন, যেটার কারখানা অর্থাৎ যেখান থেকে ওষুধ তৈরি হতো, এই কারখানাটা ছিল সাভারের গ্যান্ডা এরিয়াতে। সঙ্গত কারণে আমরা সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নামটি বলছি না। উনি সেখানে কোয়ালিটি সেকশনে দায়িত্ব পালন করতেন। ওষুধ তৈরির ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। প্যাকেজিং, তারপরে ম্যানুফ্যাকচারিং, এই জায়গাগুলোতে যারা কাজ করেন তাদেরকে কিন্তু বিশেষ ধরনের পোশাক পরে কাজ করতে হয়। গাউন পরে কাজ করতে হয়, অ্যাপ্রন পরে কাজ করতে হয়, মাস্ক লাগিয়ে কাজ করতে হয়, হাতে হ্যান্ড গ্লোভস পরে, মানে অনেক ধরনের জিনিস পরে কাজ করতে হয়। বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিংয়ে আবার দায়িত্ব পালন করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কঠোরভাবে মেনটেন করতে হয়। তারা আবার এই জিনিসগুলো ঠিকঠাক মতো পালন করছেন কি না এটা দেখার জন্য কিন্তু আলাদা ইন্সপেক্টর রয়েছে। যেমন এই যে ফাহাদ ভাই, উনিও এই দায়িত্ব পালন করতেন যে ওই জায়গাগুলোতে যারা কাজ করছেন তারা ঠিকঠাক মতো এই সেফটি বিষয়গুলো মেনটেন করছেন কি না। কেননা ম্যানুফ্যাকচারিংয়ে তো ওষুধ তৈরি হয়, এখানে বিভিন্ন ধরনের পাউডার, বিভিন্ন ধরনের কেমিক্যালগুলো ইউজ হয়। যদি কোনো মানুষ উনি স্বাভাবিক ড্রেস পরে কোনো প্রোটেকশন না নিয়ে সেখানে ঢুকে যান, তার শরীর থেকে কিন্তু বিভিন্ন জীবাণু ওই ওষুধে কিন্তু অদৃশ্যভাবে মিশে যেতে পারে, যেটা কিন্তু ভয়াবহ রকমের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। তাছাড়া আরও অনেক কঠোর নিয়মকানুন তো রয়েছেই ওষুধ তৈরির ক্ষেত্রে। আন্তর্জাতিক কিছু নিয়মকানুন রয়েছে, তাছাড়া আমাদের দেশেরও তো কিছু নিয়মকানুন রয়েছে। এই জন্য সেখানে কিন্তু অনেক নিয়মকানুন মেনে কাজ করতে হয়। এতগুলো কথা কেন বলছি, কেননা এই ঘটনার সাথে এই বিষয়গুলো রিলেটেড। তো এই যে ফাহাদ ভাই, উনি যেই অফিস রুমটাতে বসতেন সেটা কিন্তু এই প্যাকেজিং এবং ম্যানুফ্যাকচারিং যেই সেকশনটা, এই সেকশনটার কাছাকাছি, যাতে করে ওখান থেকে সব কিছু পর্যবেক্ষণ করা যায়। এই ম্যানুফ্যাকচারিং সেকশনে একজন কাজ করতেন যিনি বয়স এবং চাকরিতে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রেও বেশ জুনিয়র একজন কলিগ, তার নাম হচ্ছে রাকিব। তার সাথে সম্পর্ক বেশ ভালোই ছিল। তো ওনাদের যে ওয়াশরুমটা ছিল সেটা কিন্তু এই প্যাকেজিং এবং ম্যানুফ্যাকচারিং এই সেকশনটার নিচ তলায়। কেননা এই ফ্লোরে ওয়াশরুম রাখাটা এটা আসলে হাইজিন ইস্যু, যার কারণে নিচের তলাতে ওয়াশরুম ছিল। ওখানে দুটো ওয়াশরুম ছিল, একটা রুম এমনিতে তালাবদ্ধ করে রাখা হতো, অর্থাৎ একটা ওয়াশরুম তালাবদ্ধ করে রাখা হতো, অন্য ওয়াশরুমটা খোলা রাখা হতো ব্যবহার করার জন্য। যদি প্যাকেজিং সেকশন থেকে কেউ ওই ওয়াশরুম ব্যবহার করতে যেত, তাহলে তার যেই ড্রেসগুলো, এই ড্রেসগুলো কিন্তু খুলে আলাদা একটা জায়গায় রেখে তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার সেই ড্রেস পরে তাকে প্যাকেজিং রুমে যেতে হতো। আর ম্যানুফ্যাকচারিং সেকশন যেটা, ম্যানুফ্যাকচারিং রুম যেটা, যেখানে ওষুধ মেইনলি তৈরি হয়,
সেখানকার কেউ যদি ওয়াশরুমে যেতে হতো তাদের ক্ষেত্রে বিষয়টা একটু জটিল, কেননা তাদেরকে আরও বেশি পোশাক পরতে হতো আলাদা করে, সেগুলো খুলে বিশেষ জায়গায় রাখা, এরপর আবার নিজস্ব ড্রেস পরে বাইরে বের হওয়া, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবার সেই ড্রেস চেঞ্জ করে স্পেশাল ড্রেস পরে তারপর আবার ওই রুমে ঢোকা, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপারও বটে। তো এই যে রাকিব, যার কথা আমরা বললাম, তার ওয়াশরুমে যাবার দরকার হলে সে আবার এই ফাহাদ ভাইকে ডেকে নিয়ে যেত, কেননা এই রাকিব ছিল খুবই ভীতু প্রকৃতির আর ফাহাদ ভাই একটু সাহসী প্রকৃতির, এই জন্য এই রাকিব ফাহাদ ভাইকে ডেকে নিয়ে যেতেন, একা একা যেতেন না। রাতের বেলা তো লোকজন এমনিতেই কম থাকে, আর দ্বিতীয় তলাতে যেখানে ওয়াশরুম সেখানে লোকজন খুবই কম থাকে, ওয়াশরুমে যাবার দরকার ছাড়া লোকজন খুব একটা ওইদিকে যায়ও না। এই কারণে সে কী করতো, এই ফাহাদ ভাইকে ডেকে নিয়ে যেত। তো ওনাকে ডাক দিয়েছে প্রথমে যে ভাই আমি ওয়াশরুমে গেলাম, কিন্তু সেই সাথে আরও একটি বিষয়ও বলেছে যে আমি গেলাম আপনি আসেন। বিষয়টা আবার ফাহাদ ভাই চিন্তা করছেন কী ব্যাপার, ও তো সবসময় আমাকে সাথে নিয়েই যায়। তো ফাহাদ ভাইও বললেন যে ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি, আমার হাতে একটু কাজ আছে, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে আমি নিচে আসতেছি। এই যে রাকিব, সে কিন্তু ফাহাদ ভাইয়ের জন্য কিন্তু আর দাঁড়িয়ে থাকলো না, সে কিন্তু চলে গেল। নর্মালি কিন্তু সে কখনো যেত না। বিষয়টা ফাহাদ ভাই স্বাভাবিকভাবেই নিয়েছেন। এরপর কি হলো, উনি তো কাজ করতে করতে যখন উনি বাইরে বের হবেন, নিচে তো রাকিব আছে, ওয়াশরুমে গিয়েছে, সে তো আবার ভয় পেতে পারে। ওই সময় দেখলেন রাকিব নিচতলা থেকে এসে সোজা ম্যানুফ্যাকচারিংয়ের যে রুমটা, এই রুমে ঢুকে যাচ্ছে কোনো ধরনের বিশেষ ড্রেস পরা ছাড়াই। উনি তো অবাক যে ম্যানুফ্যাকচারিং রুমে রাকিব ঢুকছে, অথচ সে তার প্রোটেকশনের জন্য, এই রুমের প্রোটেকশনের জন্য কোনো ধরনের ড্রেস পরছে না, সোজা হন করে হেঁটে চলে যাচ্ছে। এটা কেমন কথা? এই ম্যানুফ্যাকচারিং রুম যেটা, ওই করিডোর দিয়ে হাঁটতে গেলে একটা জায়গায় একটু অন্ধকারের মতো পড়ে। উনি দূর থেকে বলছে এই রাকিব কী ব্যাপার, তুমি তোমার ড্রেস পরলা না, ড্রেস না পরে ম্যানুফ্যাকচারিং রুমে চলে যাচ্ছ, এটা তো ঠিক না। এই কথার কোনো ভ্রুক্ষেপই করলো না রাকিব, সে সোজা ওই রুমের মধ্যে ঢুকে গেল। তখন এই যে ফাহাদ ভাই বেশ মনক্ষুণ্ণ হলেন, কারণ রাকিব একটা দায়িত্বশীল ছেলে, কখনো তো এরকম করে না। আর এই সেকশনগুলোতে আসলে যারা দায়িত্ব পালন করেন তারা কেউই এরকম ভুল করে না। তারপরও ভুল হতেই পারে, কিন্তু তাকে বলার পরও সে একবারও পেছন দিকে তাকালো না, হনহন করে হেঁটে চলে গেল। এটা কী ধরনের কথা? যেহেতু ফাহাদ ভাইও ওয়াশরুমে যাবেন চিন্তা করেছেন, উনি এই বিষয়টা পরবর্তীতে এই রাকিবের সাথে আলোচনা করবেন, প্রয়োজনে অথরিটিকে জানাবেন, এরকম চিন্তা করে উনি নিচে ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে যাওয়ার পর উনি তো জানেন যে একটা ওয়াশরুম তালাবদ্ধ থাকে, অন্য রুমটা খোলা, অর্থাৎ অন্য ওয়াশরুমটা খোলা। উনি তো জানেন যে এইখানে আর কেউ নাই, মাত্রই তো রাকিব আসলো, এখানে তো আর কারো যাবার কথা না, আর কেউ গেলে তার সামনে দিয়েই যেত। উনি হাত দিয়ে দরজাটাতে ধাক্কা দিয়েছেন। ধাক্কা দেওয়ার পর উনি দেখেন যে দরজাটা ভেতর থেকে লক করা। তো উনি এবার বাইরে থেকে বলছেন যে এই ভিতরে কে? তখন ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসে, ও ভাই আমি রাকিব। এই কথা শোনার সাথে সাথে ফাহাদ ভাই তো চমকে ওঠেন, রাকিব মানে? রাকিব না আমার সামনে দিয়েই হনহন করে ম্যানুফ্যাকচারিং রুমের দিকে চলে গেল। তখন উনি বললেন যে রাকিব তুমি উপরে যাও নাই? তো সে ওয়াশরুমের ভিতর থেকে বলছে না ভাই আমি তো উপরে যাই নাই, আমি তো আসলাম, আপনি আসবেন, আপনি তো বললেন, আমার আরও একটু সময় লাগবে। এরপর রাকিব স্বাভাবিকভাবেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হয়। বের হওয়ার পর রাকিব বলে যে কী ব্যাপার ভাই, আপনাকে একটু উদ্বিগ্ন দেখাচ্ছে, কোনো সমস্যা? ফাহাদ ভাই বলেন না কোনো সমস্যা না, তুমি দাঁড়াও আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো ফাহাদ ভাই ফ্রেশ হয়ে আসছেন, এসে দেখেন রাকিব তার জন্য বাইরে অপেক্ষা করছে। এরপর রাকিবের সাথে কথা বলতে বলতেই ম্যানুফ্যাকচারিং রুমের দিকে গেলেন। উনি চিন্তা করলেন যে আসলে এই রাকিব যদি আসল রাকিব হয়ে থাকে, তাহলে আগে যে রাকিবটা গিয়েছে এটা তো নকল, আর আগের রাকিব যদি আসল রাকিব হয়ে থাকে তাহলে এটা নকল। উনি সাহস করে পরীক্ষা করার জন্য ওই ম্যানুফ্যাকচারিং রুমের কাজ পর্যন্ত গিয়েছেন।
উনি পরবর্তীতে বুঝতে পারলেন ভেতরে আসলে রাকিব নাই, এটাই আসলে রাকিব। রাকিব ওই পর্যন্ত এসে তার যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলো পরার পর সে কিন্তু দিব্যি ম্যানুফ্যাকচারিং রুমের মধ্যে চলে যায়। এই বিষয়টা কিন্তু তখন রাকিবকে উনি বলেন নাই। এরপর উনি চিন্তা করলেন যে এই যে ঘটনাটা ঘটলো এর পেছনে কারণ কি হতে পারে। এমনিতেই রাতের বেলা এটা তো হতেই পারে, কিন্তু এমনটা না যে এই যে ফাহাদ ভাই উনি একা এখানে, তা তো না। এরপর ফাহাদ ভাই উনি অ্যানালাইসিস করার পর জানতে পারলেন যে এই যে কারখানাটা, যেই কারখানাটা তৈরি হয়েছে এমন একটা জায়গার উপরে, এই জায়গায় নাকি একটা সময় শ্মশান ছিল। সেই জায়গার উপরেই এই কারখানাটা তৈরি করা হয়েছে, যার কারণে এই ধরনের ভয়ের ঘটনার মুখোমুখি উনি হয়েছেন। এখন তো আর উনি ওই প্রতিষ্ঠানে চাকরি করেন না, অন্য আর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রয়েছেন। তো এটা নিয়ে উনি আসলে খুব বেশি লোকের সাথে আলোচনা করেননি, কেননা এটা নিয়ে আলোচনা করলে সেখানে এক ধরনের একটা অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই জন্য উনি এটা নিয়ে খুব বেশি আর আলোচনা করেন নাই, মানুষও ভয় পেতে পারে, বিষয়টা উনি চেপে গিয়েছিলেন। তো উনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ফাহাদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডের তৃতীয় যে ঘটনাটা, এটাও কিন্তু ফাহাদ ভাইয়ের পাঠানোরই। ওনার পাঠানো তৃতীয় ঘটনা এখন শেয়ার করব। এই তৃতীয় ঘটনার মাধ্যম দিয়ে আমাদের এবারের শনির রাতের 52তম আয়োজনের সমাপ্তি ঘটবে। চলুন চলে যাব ফাহাদ ভাইয়ের পাঠানো তৃতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 52তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। আজকের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তাদের জন্য বলছি, আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। এই দুটো লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলুন শুরু করি আজকের এপিসোডের শেষ ঘটনা। এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন ফাহাদ ভাই। উনি পেশায় একজন ফার্মাসিস্ট। নতুন নতুন ড্রাগ মার্কেটে নিয়ে আসা, সেটা নিয়ে বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, নতুন নতুন ড্রাগ তৈরি করা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলোই উনি করে থাকেন। উনি বর্তমানে যেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রয়েছেন, এটার মেইন যেই জায়গাটা এটা কিন্তু টঙ্গীতে। তো ঘটনাটি মূলত ঘটেছিল ওনার মোহাম্মদপুরের বাসায় 2023 সালের দিকে। 2023 সালে ওনার ওয়াইফের ফাইনাল পরীক্ষা শেষ হবার পর তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন কয়েকদিন বেরিয়ে আসার জন্য। তার বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। যেহেতু ওনার ওয়াইফ তার বাবার বাড়িতে গিয়েছেন, ওনার মা আর উনি বাড়িতে। ওনার মা আবার খুব ভয় পান। রাতের বেলা এই ফাহাদ ভাই রুমে শুয়ে আছেন, ওনার মা এসে বলছেন যে বাবারে আমি তোর সাথে ঘুমাবো, আমার খুব ভয় করছে। উনি তখন এই ফাহাদ ভাইয়ের বিছানার এক পাশে শুয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে উনি ঘুমিয়েও যান। ফাহাদ ভাই তখন কি করছেন, মোবাইলে উনি আফটার দ্য হরর ওয়ার্ল্ডের একটি এপিসোড শুনছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। হেডফোন লাগিয়ে শুনছিলেন, কেননা ওনার মা তো পাশে ঘুমাচ্ছে, তার ঘুমের অসুবিধা হতে পারে এই চিন্তা করে। তো উনি শুনছেন, এক্স্যাক্ট কোন এপিসোড শুনছেন ওনার অবশ্য মনে নাই, মানে ওই সময় কোনটা শুনছিলেন। শুনতে শুনতে হঠাৎ করে একটা শব্দ পান। ওনার কিন্তু এক কানে হেডফোন ছিল, আর এক কান ফাঁকা ছিল। ধুপ করে একটা শব্দ উনি শুনতে পান। মনে হলো ড্রয়িং রুমে ধপাস করে কিছু একটা পড়েছে, ওইটারই একটা আওয়াজ। অনেক সময় ফ্লোরের উপরে যদি কেউ লাফ দিয়ে পড়ে তখন এক ধরনের আওয়াজ হয়, এইরকম একটা আওয়াজ। উনি চিন্তা করলেন কী ব্যাপার, কী আওয়াজ হলো। উনি আবার ভেবেছেন হয়তোবা এই যে আপনাদের হরর ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে আমরা ঘটনা যখন বলি তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোনো একটা আওয়াজ হতে পারে, এরকম কোনো কিছু হয়তোবা। কিন্তু না, উনি একটা ভিন্ন কিছু দেখলেন।
উনি কিন্তু কাত হয়ে শুয়েছিলেন, তো তো ওই রুমের দরজাটা কিন্তু কিছুটা ফাঁকা ছিল। ওই ফাঁকা জায়গা দিয়ে ড্রয়িং রুম দেখা যায়। উনি দেখলেন ড্রয়িং রুমে একটা ছায়া। এই ছায়াটা কেমন, কালো মেঘের মতো একটা মানুষের অবয়ব। এই ছায়াটা ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করতে করতে দেখলো যখন দরজাটা খোলা, ওই দরজার দিকে চলে আসলো। অনায়াসেই দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে ওই রুমের বিভিন্ন জায়গায়, যেখানে আলমারি রয়েছে সেখানে গেল, তারপরে টেলিভিশন লাগানো আছে সেখানে গেল। এরপর সে মনে হয় বুঝতে পারলো যে তাকে কেউ দেখছে। এই যে ফাহাদ ভাই, উনি যখনই ড্রয়িং রুমে ওই অভাবটাকে দেখেছেন, সাথে সাথে কিন্তু ওনার শরীর ফ্রিজ হয়ে গিয়েছে। উনি নড়াচড়া করতে পারছেন না। উনি কিন্তু ঘুমিয়ে নাই, উনি কিন্তু সজাগ, কিন্তু উনি ওনার শরীর নাড়াচাড়া করতে পারছেন না। উনি বিভিন্ন ঘটনায় শুনেছিলেন যে এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের অভাব যখন কাছে আসে, মানুষের শরীরটা কিন্তু অনেকটাই অবশ হয়ে যায়। ওনার এক কানে কিন্তু আফটার দ্য ওয়ার্ল্ডের ঘটনা বাজছে, কিন্তু সেই দিকে তখন ওনার আর মনোযোগ নেই। ওনার মনোযোগ হচ্ছে এই অবয়বটা কি করে এই দিকে। হঠাৎ করে মনে হলো ওই অবয়বটা বুঝতে পেরেছে তাকে কেউ দেখছে। তখন ওই অবয়বটা হেঁটে হেঁটে ওনার কাছে চলে আসলো। কাছে এসে শরীরটাকে ঝুঁকিয়ে তার মাথাটা একদম তার মাথার কাছে নিয়ে আসলো। মধ্যবর্তী দূরত্ব ছিল 1 ফুটের মতো, এমনটাই জানিয়েছেন ফাহাদ ভাই। এদিকে ফাহাদ ভাইও কিন্তু চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। রুমের মধ্যে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার, এটা বলা যাবে না, কেননা এই রুমের যে বারান্দা, সেই বারান্দা দিয়ে আলো আসছিল, যদিও বা সেখানে পর্দা টানানো আছে। এছাড়া ড্রয়িং রুমে ডিম লাইট জ্বলছিল, সুতরাং রুমের মধ্যে কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছিল না। উনি ওই আবছা আলোতে সব কিছু দেখতে পাচ্ছেন। ওই অবয়বটা মাথা ঝুঁকিয়ে তার কাছে নিয়ে আসলো। এদিকে উনি তো নড়াচড়া করতে পারছেন না, চিৎকার দিবেন সেটাও পারছেন না। একটা সময় মনে হলো এই অবয়বটা যদি তাকে আক্রমণ করে, এখন উনি কী করবেন। যে কোনোভাবে আল্লাহর নাম নিয়ে শরীরের শক্তি সঞ্চয় করে তাকেও তিনি আক্রমণ করবেন। উনি কিন্তু এবার মনে মনে যত দোয়া দুরুদ জানেন সেগুলো পড়ছেন। বেশ কিছুক্ষণ বলতে 1 মিনিটের মতো সময় হবে হয়তো, কিন্তু এই 1 মিনিট সময়টাও ফাহাদ ভাইয়ের কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল। ওই অভাবটা একভাবে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওই অভাবটার কোনো চোখ মুখ এটা বোঝা যাচ্ছে না। তবে মানুষের মতো একটা মাথা রয়েছে এটা বোঝা যাচ্ছে, হাত পা রয়েছে এটা বোঝা যাচ্ছে। এরপর কি করলো, সে সরে গিয়ে ওই খাটের পায়ের সাইড দিয়ে ঘুরে ফাহাদ ভাইয়ের মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়েও সে ঝুঁকে পড়ে তাকে দেখছে। মনে হচ্ছে সে বোঝার চেষ্টা করছে উনিও জেগে আছেন কিনা। এদিকে ফাহাদ ভাই তো চিন্তা করছেন যে সর্বনাশ, এখন তার মায়ের কাছে গেছে। মা তো এমনিতেই ভয় পায়, এখন যদি কোনো কারণে চোখ খুলে দেখে এরকম ভয়ঙ্কর কিছু, তাহলে না জানি কি একটা ঘটনা ঘটবে। তবে ওই অবয়বটা মাত্র কয়েক সেকেন্ড তার দিকে ঝুঁকে থেকে সে কী করলো, ওখান থেকে সরে বারান্দার দিকে চলে গেল। বারান্দার দিকে যাওয়ার পর সে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। এরপর গিয়ে ওনার শরীরে উনি শক্তি ফেরত পান। এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু উনি ওনার মাকে ঘুণাক্ষরেও জানতে দেন নাই, কারণ উনি এমনিতেই ভীষণ রকমের ভয় পান রাতের বেলা। এরপর যদি উনি এই ঘটনাটি জানেন, তাহলে অনেক তুচ্ছ কারণেও বড় ধরনের ভয় উনি পেতে পারেন, যেটা হয়তোবা ভয়ের কোনো ঘটনাই না, কিন্তু উনি ভয় পেতে পারেন। এই জন্য উনি কিন্তু বিষয়টা বলেন নাই। এই ঘটনাটা উনি ওনার ওয়াইফের সাথে শেয়ার করেছিলেন। তো ঘটনাটা 2023 সালে ঘটেছিল। এরপরে বেশ কয়েক বছর কিন্তু কেটে যায়। এরপরে ঘটে আরও একটি ঘটনা। এই ঘটনাটি মাসখানেক আগে ঘটেছিল। তো এই যে ফাহাদ ভাই, উনি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, কেননা অনেক সকালবেলা ওনাকে উঠতে হয়। 6টার দিকে, অর্থাৎ ভোর 6টার দিকে ওনাদের অফিসের গাড়ি চলে আসে ওনার বাসার কাছে। তারপর সেই গাড়িতে করে ওনাকে টঙ্গী যেতে হয়। তাড়াতাড়ি করে না ঘুমালে তো উনি আর সকাল সকাল যেতে পারবেন না। এই জন্য উনি তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন, শুয়েও পড়েছেন, বেশ খানিকটা ঘুমিয়েছেন। এরপর
বেশ কিছুক্ষণ ঘুমানোর পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি দেখেন যে ওনার পাশে ওনার ওয়াইফ নাই। উনি বুঝতে পারেন যে ওনার ওয়াইফ ওয়াশরুমে গিয়েছে। তখন হঠাৎ করে সেই অবয়বটাকে উনি আবার দেখতে পান। উনি দেখতে পান ওনার রুমের মধ্যে ওই অবয়বটা প্রবেশ করেছে, বারান্দার সাইড দিয়ে ঢুকেছে। ঢোকার পর ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করে চলে গেল ওই ড্রয়িং রুমের দিকে। ওই সময় কিন্তু ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গিয়েছিল, একদম অবশ হয়ে গিয়েছিল। কোনোভাবেই উনি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারেন নাই। এর অল্প সময় পরেই ওনার ওয়াইফ রুমে ঢোকে। এরপর উনি আবার শরীরের শক্তি ফেরত পান। উনি তখন বলেন, আচ্ছা তুমি কি মাত্র রুমের মধ্যে হাঁটাহাঁটি করেছিলা, বারান্দা থেকে এই পাশে গিয়েছিলা, ড্রয়িং রুমে গিয়েছিলা? তখন ওনার ওয়াইফ বলেন, না তো, আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, এরপরে যে মাত্র রুমে আসলাম। তখন উনি বলেন যে সেই অবয়বটা একটু আগে আবার এসেছিল। এটা শুনে ওনার ওয়াইফ তো বেশ আতঙ্কিত হয়ে পড়েন যে এরকম সমস্যা হচ্ছে। যদিও বা এই অবয়বটা ওই রকম কোনো ক্ষতি করেনি, তবে এই রকম ঘটনা 2বার ঘটেছিল। এই ঘটনার প্রেক্ষাপটে ফাহাদ ভাই আরও একটি বিষয় জানিয়েছেন যে ওনারা যেই বাসায় থাকেন সেই বাসার পাশাপাশি আর একটা বাড়ি রয়েছে। ওই বাড়িতে কয়েকটা ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটগুলোতে নাকি কোনো ভাড়াটিয়াই 2 মাসের উপরে টিকতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে, এরপর বাসা ছেড়ে দিয়ে চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় 2 মাসের অ্যাডভান্স দিয়েছে। এই অ্যাডভান্স দিয়েছে বলেই হয়তোবা দায় ঠেকে মানুষ থাকে, কারণ বাসাটা খুঁজতেও তো সময় লাগবে, ছাড়তেও সময় লাগবে। একটা বাসায় ওঠার পর কিন্তু হুট করেই নতুন আরও ভালো একটা বাসা খুঁজে পাওয়া যায় না। বাসায় উঠতেও যেমন খরচ, নামতেও কিন্তু খরচ আছে। নামার সময় অনেক ধরনের কস্টিং আছে, পিকআপের ভাড়া, লেবার কস্ট, এরকম অনেক ধরনের খরচ কিন্তু রয়েছে। তাই চাইলেই কিন্তু বাসা চেঞ্জ করা যায় না, বিশেষ করে ফ্যামিলি বাসা। ব্যাচেলর বাসা হলে অনেকটা সহজ হয়, কিন্তু ফ্যামিলি বাসায় বিষয়টা এতটা সহজ না। এই 2 মাস পর পরই ওই বাসার ফ্ল্যাটগুলোর ভাড়াটিয়া চেঞ্জ হয়ে যায়। বর্তমানে নাকি ওনার এক বোন, সে ওই বিল্ডিংয়েরই একটা ফ্ল্যাটে আছে। সে বর্তমানে বেশ কিছু প্রবলেম ফেস করছে। ফাহাদ ভাই জানিয়েছেন যে উনি পরবর্তীতে ওই বাড়ির ঘটনাগুলো সংগ্রহ করে আমাদেরকে দেবার চেষ্টা করবেন। আশা করছি ফাহাদ ভাইয়ের কাছ থেকে আরও অনেক নতুন নতুন ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো।